সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর আজকে আরও একটা ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সময় দেবেন, শুনবেন আমাদের। যারা এখনো পর্যন্ত শুনছেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং যদি আমাদের ঘটনা ভালো লেগে থাকে, আমাদের এই চ্যানেলটিকে আপনি ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। চলে যাব আমাদের আজকের ঘটনায়। হ্যালো ডিয়ার লিসেনার, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আরও একটা নতুন ইমেল এপিসোড নিয়ে চলে এসেছি। আজকের এই ইমেল এপিসোডটি এতটাই ভয়ঙ্কর হতে চলেছে যেটা শোনার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আজকের এই ইমেল এপিসোড শোনার পর আপনাদের গাল লোম দাঁড়িয়ে যাবে, এতটাই ভয়ঙ্কর আজকের এই ইমেল এপিসোডটি। আজকের এই ইমেল এপিসোডটি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল আপনাদের কাছে। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে আমাদের এরকম নতুন নতুন ইমেল এপিসোডগুলো সহজে আপনারা পেয়ে যান। আর আজকের এই ইমেল এপিসোডটি পড়ে শোনাবেন আরজে রাসেল ভাই। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শেখ জায়েদ মহাসড়ক ধরে ঘন্টা প্রতি 100 থেকে 120 কিলোমিটার বেগে ছুটে চলেছে আমাদের স্কুল বাসটি। আল নাহদা শাহরা সেন্টার থেকে ইমারত মেট্রো স্টেশন হয়ে তারপর বুর্জ খলিফার সামনে দিয়ে বাসটি চলে যাবে জাবেল আলী বাণিজ্যিক এলাকার ইকো ড্রাইভিং স্কুলে। বেশ লম্বা জার্নি। আল নাহদা থেকে জাবেল আলীর দূরত্বটা 100 কিলোমিটার থেকেও বেশি। যাই হোক, দেখতে দেখতে আমাদের বাসটি দুবাই ফিউচার মিউজিয়ামের সামনে চলে আসে, যেটা পৃথিবীর সবচেয়ে সুন্দর ও অদ্ভুত ভবনের প্রথম সারিতে রয়েছে। লোভ সামলাতে না পেরে জানালার পাশে মাথা ঠেকিয়ে উপভোগ করতে লাগলাম দুবাইয়ের বিস্ময়কর সেই ভবনের সৌন্দর্য। যদিও বাসটি শীততাপ নিয়ন্ত্রিত, তাই জানলার বাইরে মাথা বের করে দেখার কোনো সুযোগ ছিল না। এমন সময় আমার পাশের সিটে থাকা আমার বয়সী একটি ছেলে হিন্দিতে বলে উঠল, আমার বন্ধু, তুমি আমাকে একটা ভিডিও বানিয়ে দিতে পারো? আমি বেশ অবাক হয়ে বললাম, নিশ্চয়ই। আমার অবাক হওয়ার কারণ হচ্ছে, এই ছেলেটা যখন আমার পাশে বসে তখন তার সাথে আমার সামান্য কথা হলেও আমি ধরে নিয়েছিলাম সে চাইনিজ হবে। কিন্তু চাইনিজরা তো এত ভালো হিন্দি বলতে পারে না, যেটা এখন আমি তার মুখ থেকে শুনলাম। তাহলে আমার ধারণা কি ভুল ছিল? যাই হোক, সেই থেকে তার সাথে আমার আলাপচারিতা শুরু, আর সেই আলাপচারিতা থেকে আমাদের সম্পর্ক বন্ধুত্বের রূপ নেয়। ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার পর থেকে লাইসেন্স পাওয়া পর্যন্ত অনেকটা সময় অতিবাহিত হয়েছিল আমার। এর ভেতরে বেশ কয়েকবার আমাকে যেতে হয়েছিল আল নাহদা থেকে জাবেল আলী। আমি অফিসের কাজ সেরে ইভিনিং ক্লাসে এবং শুক্রবারে জুম্মার নামাজের পরে যখন যেতাম, মাঝে মাঝে দেখা হয়ে যেত আমার সেই বন্ধুর সাথে, কেননা তারও কাজ থাকার কারণে এই সময়টা তাকে বেছে নিতে হতো। তাছাড়া সেও আমার মতো শুক্রবারে ফ্রি থাকতো। যাই হোক, প্রতিবার বাস জার্নির এই লম্বা সময়টাতে আমরা অনেক গল্প করতাম। এভাবে আমাদের বন্ধুত্ব দিনে দিনে গভীর হতে থাকে। এখন সে আমার ভালো বন্ধু, আর ভালো বন্ধুর কাছ থেকে ভালো ঘটনা সংগ্রহ করব না, সেটা কি হয়? আজকে আমি লিখতে যাচ্ছি আমার সেই বন্ধুর কাছ থেকে সংগ্রহ করা অন্য রকম কিছু ঘটনা, যেটা ঘটেছিল এমন একটি দেশে, যে দেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ এবং আরো অনেক কিছু। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। শুরুতে রাসেল ভাই, গোলাম রাব্বি, ভূত.com-এর সকল টিম মেম্বার ও লিসেনারদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আমি আজকে নতুন কিছু লিখতে যাচ্ছি আপনাদের জন্য। যাই হোক, আমি রাসেল ভাই ও ভূত.com-এর একনিষ্ঠ ভক্ত ও একজন নিয়মিত শ্রোতা মোহাম্মদ মেহেদি হাসান লিখছি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে। আমি আজকে বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যেতে চাই। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার নেপালি বন্ধু রাহুলের কাছ থেকে। রাহুল আমার বয়সী। সে এখানে একটি সুপার মার্কেটে কাজ করে এবং সে হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। রাহুলের সাথে আমার অনেক কথা হয়েছে বিভিন্ন সময়ে। তো এই সকল কথাবার্তার মধ্যে আমি তার কাছে
কাছে তার দেশের ভৌতিক ব্যাপারে জানার আগ্রহ প্রকাশ করলে সে আমাকে কিছু ঘটনা বলে। পরবর্তীতে এই ঘটনাগুলো আমি ভূত.com-এ শেয়ার করার ইচ্ছা পোষণ করলে সে তাতে সম্মত হয়। আমি তার অনুমতি নিয়ে তার মতো করে ঘটনাগুলোর বর্ণনা করছি। এখানে রাহুল ও ঘটনার মূল চরিত্রগুলোর নাম ছোট করে লিখেছি এবং প্রয়োজনে ছদ্মনাম ব্যবহার করেছি, কেননা নামগুলো একটু অন্যরকম। তাছাড়া বিশেষ এক কারণে রাহুলের গ্রামের নামটি উল্লেখ না করতে পারার জন্য দুঃখিত। কি সেই কারণ সেটা ঘটনা পড়লে বুঝতে পারবেন। বলছে রাহুল। আমার বাবা ও 3 কাকা ও তাদের স্ত্রী সন্তান সহ মোট 13 জন সদস্য নিয়ে আমাদের যৌথ পরিবার। আমার বাবা সবার ছোট। আমার বাবার পাশাপাশি মেজো কাকা ও সেজো কাকার ছেলে মেয়ে থাকলেও আমার বড় কাকার কোনো সন্তান নেই। কেন নেই সেটা পরে জানতে পারবেন। তাছাড়া আমার দাদু এবং দাদি গত হয়েছেন বেশ কিছুদিন হলো। 1950 সালে যখন চায়নার কমিউনিস্টরা তিব্বত দখল করে নেয়, তখন আমার দাদুরা যার যার পরিবার নিয়ে থাকতেন একদম তিব্বত ও নেপালের সীমান্তবর্তী এলাকায়। তিব্বত দখল হয়ে যাওয়ার পরে সেখান থেকে অনেক লামা ও কমিউনিস্ট বিরোধীরা চাইনিজ কমিউনিস্ট সৈন্যদের হাত থেকে বাঁচার জন্য তিব্বত ছেড়ে নেপালের শরণার্থী হিসেবে আশ্রয় নিতে শুরু করে, যারা ছিল তিব্বতের স্বাধীনতার পক্ষে। এখানে লামা বলতে ধর্মীয় নেতা বা গুরুকে বোঝায়। তখন আমার দাদুরাও এই লড়াইয়ে অংশগ্রহণ করে, কমিউনিস্ট চাইনিজ সৈন্যদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে। এভাবে কেটে যায় 13টি বছর। 1963 সালে যখন চাইনিজ সৈন্যরা লামা ও বিদ্রোহীদের নির্বিচারে হত্যা করতে শুরু করে, তখন আমার দাদুর বড় 2 ভাই তাদের পুরো পরিবার সহ খুন হওয়া থেকে বাঁচার জন্য আমার বড় 2 চাচা ও দাদিকে নিয়ে তিব্বত থেকে নেপালের নাকুরা পাস এই অঞ্চলে চলে আসে, যেটা তিব্বত বর্ডারের কাছাকাছি। তাছাড়া এই জায়গাটির খুব কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট, আর এক পাশে রয়েছে ভয়ঙ্কর গিরিখাত। তাছাড়া এই অঞ্চলটা পুরো পাহাড় দিয়ে বেষ্টিত, চারপাশে উঁচু উঁচু পাহাড় আর আঁকা বাঁকা রাস্তা। যাই হোক, এখানে এসে প্রথমে আমার দাদু ও তার পরিবার শরণার্থী হিসেবে থাকতে শুরু করে। তিব্বত ও নেপালের এই সীমান্ত অঞ্চলের মানুষের মাঝে ছিল দীর্ঘদিনের এক নারীর টান। তাছাড়া এই অঞ্চলে অনেক লামা সাধুর দেখা পাওয়া যায়। ধর্ম, বর্ণ ও জাতিগতভাবে এক হওয়ার কারণে আমাদের পরস্পরের প্রতি ছিল সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা। তো এখানে আসার পরে আমার দাদুর পরিবারের তেমন কোনো সমস্যা হয়নি। এখানে জনবসতি অনেক কম, হিমালয়ের কাছে হওয়াতে এখানে ঠান্ডার মাত্রাটা অন্যান্য এলাকার তুলনায় অনেক অনেক বেশি। তিব্বত থেকে লামা সাধকরা এই অঞ্চলে বা তার আশেপাশে এসে সাধনা করে থাকে। লামা সাধকদের কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, যারা বছরের পর বছর ধরে পাহাড়ের চূড়ায় বসে বা গুহার ভেতরে বসে বসে তাদের তন্ত্র মন্ত্র সাধনা করে থাকে, তাও না খেয়ে না ঘুমিয়ে কাটিয়ে দেয় দিনের পর দিন, মাসের পর মাস। এখানে এমন কিছু লামাদের কথা আপনারা সবাই জানতে পারবেন, যারা এক স্থানে বসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। তারা তন্ত্রে মন্ত্রে এতটাই সিদ্ধ যে তারা বলে দিতে পারে তাদের মৃত্যু কখন হবে। তাছাড়া অনেক গোপন বিষয় আছে। এসবের পাশাপাশি আমাদের এই অঞ্চলে অসংখ্য ভৌতিক ঘটনা ঘটে। এখানে অনেক অতৃপ্ত ও অভিশপ্ত প্রেতাত্মা ঘুরে বেড়ায়, যার অসংখ্য প্রমাণ ইতোমধ্যে পাওয়া গেছে বিভিন্ন ঘটনার মাধ্যমে। তাছাড়া এইখানে রয়েছে ভয়ঙ্কর একটা ব্যাপার। এই বলে রাহুল থেমে গেল। তারপর সে আমাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মেহেদি, তুই কখনো ইয়েতির কথা শুনেছিস? হ্যাঁ, আমি শুনেছি। ইয়েতি হচ্ছে রহস্যময় এক প্রাণী, যার আকৃতি অনেকটা মানুষের মতো হলেও সেটা আকারে মানুষ থেকে অনেক বড় আর সারা শরীরে লোম ভরা। ও হ্যাঁ, ওটাকে তো হিম মানব বলে। রাহুল তখন রহস্যময় হাসি দিয়ে বলল, হিম মানব? তুই হয়তো ভাবছিস তুই আমার কাছে ভূতের গল্প শুনতে চেয়েছিস আর আমি তোকে ইয়েতির কথা বলছি। তার একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে তোরা মানে গোটা বিশ্ব ইয়েতিকে হিমালয়ের এক রহস্যময় কাল্পনিক প্রাণী
বা হিম মানব বলে মনে করলেও আমরা সেটাকে অন্য কিছু মনে করি। আমরা লামারা বিশ্বাস করি ইয়েতি কোনো কাল্পনিক বা রহস্যময় প্রাণী নয়, ইয়েতি অতি প্রাকৃতিক কিছু। তোর কথার মানে আমি বুঝলাম না। সব জানতে পারবি, শুনতে থাক। যাই হোক, আমার দাদু তার পরিবার নিয়ে নাকুরাপাসি অঞ্চলের একটি গ্রামে থাকতে শুরু করে এবং একটি সময়ে তিনি সিদ্ধান্ত নেন বাকি জীবন এখানেই কাটিয়ে দেবেন। তারপর দাদু তার জমানো টাকা দিয়ে এখানে জায়গা জমি কিনে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। দাদু এখানে স্থায়ীভাবে থাকতে শুরু করলেও দালাই লামা ভারতে পালিয়ে যাওয়ার পরে তিব্বতের পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হওয়ার পর থেকে দাদু নিয়মিত যোগাযোগ ও যাতায়াত করতেন নেপাল থেকে তিব্বত। নেপাল থেকে তিব্বতে যাওয়ার জন্য তেমন কোনো অসুবিধা হতো না দাদুর। দুর্গম এই পাহাড়ি অঞ্চলে কিভাবে চলাফেরা করতে হয় এটা আমরা বেশ ভালো করে জানি। এখানে বেড়ে ওঠার সাথে সাথে পাহাড়ে চড়ার ব্যাপারটা আমরা ছোটবেলা থেকে আয়ত্ত করে ফেলি। যাই হোক, তিব্বতের পরিস্থিতি যখন স্বাভাবিক হতে শুরু করে তখন আমার দাদু আবারও তার মাতৃভূমি তিব্বতের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে শুরু করে এবং যাওয়া আসা শুরু করে। তাছাড়া আমাদের এই অঞ্চলটি দুর্গম হওয়ার কারণে এখানে সীমান্তগুলো প্রায় ফাঁকা থাকতো। নেপাল থেকে তিব্বত আসা যাওয়ার আরও অনেক বিকল্প রাস্তা ছিল। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমার দাদু নতুন একটা ব্যবসা শুরু করেন। দাদু তিব্বত থেকে ভালো মানের মশলা, খনিজ লবণ এবং আরও এই জাতীয় জিনিস এনে নেপালে বিক্রি করতেন। এতে করে ব্যবসা হতো আর দাদু এসব কেনার জন্য তার জন্মভূমিতে যে সেখানে ফেলে আসা আপনজন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের খোঁজ খবর রাখতে পারতেন। তিব্বতের এই সমস্ত জিনিসের মান অনেক ভালো হওয়াতে সেটার চাহিদা ছিল অনেক। তাছাড়া এগুলো নেপালে একটু বেশি দামে বিক্রি করা যেত। তো বেশ ভালোই চলছিল আমার দাদুর ব্যবসা। একদিন বিকেলে দাদু দুজন লোককে নিয়ে অর্থাৎ প্রণয় ও বিনয়কে সাথে নিয়ে নেপাল থেকে তিব্বতের উদ্দেশ্যে রওনা দেন মাল জিনিস আনার জন্য। প্রণয় ও বিনয় হচ্ছে তখন 25-26 বছর বয়সী দুজন যুবক যারা টাকার বিনিময়ে দাদুর সাথে কাজ করত। যাই হোক, সময়টা ছিল নভেম্বর অথবা ডিসেম্বর। এই সময়টাতে ওই অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা পড়ে। সেই সাথে ওই অঞ্চলের অনেক জায়গায় তুষার ঝড় ও বৃষ্টি হয়। যাই হোক, অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি যেমনই হোক না কেন, জীবিকার উদ্দেশ্যে দাদু তার প্রয়োজনীয় জিনিস সাথে নিয়ে প্রণয় ও বিনয় সহ বেরিয়ে পড়েন মাল আনার জন্য তিব্বতের দিকে। উঁচু নিচু বরফে ঢাকা পাহাড়ি রাস্তা দিয়ে ওনারা হেঁটে চলেছেন হাড় কাঁপানো শীতের ভেতরে। একসময় ওনারা পৌঁছে যান তিব্বতের কাছে। সামনে আর দুটি পাহাড় পার হলে তিব্বতের ভূমি। এর মাঝখানে রয়েছে সামান্য সমতল। ততক্ষণে সূর্য ডুবে অন্ধকার হতে শুরু করেছে। দাদুরা ততক্ষণে নেপাল সীমান্ত শেষ করে অর্থাৎ শেষের পাহাড়টি পাড়ি দিয়ে মাঝখানের সেই সমতল ভূমির দিকে নামছেন। এমন সময় ওনারা তিনজনের একটি গোঙানির আওয়াজ শুনতে পান। আওয়াজের উৎস খুঁজে ওনারা তিনজন একটা ভয়ঙ্কর জিনিস দেখে একসাথে থমকে যান এবং ওইখানে দাঁড়িয়ে পড়েন। ওনারা দেখেন সামনে থাকা বরফে ঢাকা সমতল ভূগর্ভ থেকে বেরিয়ে আসছে বিশাল এক ইয়েতি। তখন ওনারা বুঝতে পারেন এই শব্দ কোথা থেকে আসছিল। এমন সময় প্রণয় ও বিনয় ফিসফিস করে চাচা এই মরার বিপদ থেকে আমাদের বাঁচার উপায় কি এই সমস্ত বলতে থাকেন। দাদু খুব আস্তে আস্তে বলেন, কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। ও যদি বুঝতে পারে আমরা এখানে আছি তাহলে হয়তো আর প্রাণে বাঁচতে পারবো না। ঠিক এমন সময় ওনাদের অবাক করে দিয়ে ওইখান থেকে আরও একটি ইয়েতি উঠে আসে আর সেও ওরকম শব্দ করতে থাকে। পরপর একরকম দুটো দানবীয় ইয়েতি দেখে ওনাদের সবার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা। ওনারা তখন ওই জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থেকে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকেন আর ইয়েতি দুটোর ওপরে নজর রাখতে থাকেন। যাই হোক, একসময় ওনারা খেয়াল করেন ইয়েতি দুটো তিব্বতের দিকে 2-3 পা বাড়িয়ে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। এই বলে রাহুল থামল। তারপর সে আমাকে প্রশ্ন করে, তোর কি মনে হয় ইয়েতি কোনো রহস্যময় প্রাণী নাকি অতি প্রাকৃত কিছু? হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাপারটা আমাকে চিন্তায় ফেলে দিয়েছে, কেননা কোনো প্রাণীর পক্ষে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া সম্ভব না। রাহুল বলল, তুই হয়তো ইয়েতি সম্পর্কে অনেক কিছু শুনেছিস, তাছাড়া এটা নিয়ে কত গল্প কাহিনী আছে।
তবে আমরা বিশ্বাস করি ইয়েতি হচ্ছে এক ধরনের অভিশপ্ত আত্মা যারা হিমালয়ে বন্দী। তাছাড়া আরও অনেক গোপন বিষয় আছে যেগুলো গোপন রাখাই ভালো। তবে তুই এটুকু জেনে রাখ, ইয়েতি হচ্ছে অভিশপ্ত আত্মা। যাই হোক, ঘটনায় ফেরা যাক। ইয়েতি দুটো অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে আমার দাদু প্রণয় ও বিনয়কে বলে, তাড়াতাড়ি এই স্থান ত্যাগ করতে হবে, আর আমাদের বিকল্প পথ অর্থাৎ একটু ঘুরে যেতে হবে, কেননা এই পথে গেলে ইয়েতির খপ্পরে পড়ার সম্ভাবনা আছে। যাই হোক, ওনারা আর কাল বিলম্ব না করে ছুটে বিকল্প পথ ধরে তিব্বতের উদ্দেশ্যে রওনা দিলেন। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে ওনাদের পাগুলো একদম জমে বরফ হয়ে গিয়েছিল, যার জন্য পথ চলতে কষ্ট হচ্ছিল। তবুও বেশ কিছুক্ষণ হেঁটে অবশেষে তিব্বতে পৌঁছাতে সক্ষম হন ওনারা। অন্যান্য বারের তুলনায় সেদিন তিব্বতে পৌঁছাতে বেশ দেরি হয়ে যায় ওনাদের, কেননা অনেকটা পথ ঘুরে এসেছেন। ওদিকে রাত গভীর হওয়ার সাথে সাথে ঠান্ডার তীব্রতা বাড়তে থাকে। এখনো যেতে হবে অনেকটা পথ, যেটা ওই সময় ওই পরিস্থিতিতে সম্ভব না হয়ে ওঠার কারণে দাদু প্রণয় ও বিনয়কে বলে, সামনে একটা গুহা আছে, ওখানে আজকের রাতটা কাটিয়ে কাল সকালে আমাদের গন্তব্যে যেয়ে সকাল সকাল মাল কিনে তারপর ফিরতে হবে। দাদুর কথায় প্রণয় ও বিনয় সম্মত হয়। তখন দাদু ওদেরকে নিয়ে সেই গুহার কাছে গিয়ে তাদের উদ্দেশ্যে বলে, এই গুহার ভেতরে প্রবেশ করার আগে তোমাদের একটি সতর্ক বার্তা দিতে চাই। সেটা হচ্ছে, এখানে ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা আশ্রয় নিচ্ছি, তবে আমাদের একটি বিষয়ে খেয়াল রাখতে হবে। এই গুহাটা অনেক গভীর আর পুরনো। এটার ভেতরে প্রবেশ করলেও এটার গভীরে যাওয়া যাবে না। তখন প্রণয় ও বিনয় বলে, ঠিক আছে, আমরা গুহার গভীরে যাব না। মূলত এই গুহাগুলো হলো সেই গুহা যেখানে বসে বসে বিভিন্ন সময়ে বিভিন্ন লামা ও অন্যান্য সাধকরা সাধনা করেন। আর ওখানকার মানুষ বিশ্বাস করে এই গুহাগুলো পবিত্র ও নিরাপদ। সেখানে কোনো ইয়েতি, খারাপ জিন বা আত্মা প্রবেশ করতে পারে না। যাই হোক, ওনারা গুহার ভেতরে আশ্রয় নেন। সে রাতে নাকি প্রণয় বিনয় দাদুকে বলেছিল যে তারা গুহার গভীরে কি আছে সেটা দেখতে চায়। তাদের যুক্তি হচ্ছে, তারা শুধু দেখবে, কোনো ক্ষতি করবে না, তাহলে অসুবিধা কোথায়? কিন্তু দাদু সাফ জানিয়ে দেন, কোনোভাবে গুহার গভীরে প্রবেশ করা যাবে না। যাই হোক, সেই রাতটা ওনারা সেখানে কাটিয়ে দেন। সেখানে রাত কাটাতে কোনো অসুবিধা না হলেও ওনারা ফিল করেন ওই গুহার ভেতরে তারা তিনজন ছাড়াও আরও কেউ ছায়ার মতো পাশে আছে। ভয় লাগলেও ঠান্ডা ও ইয়েতিরূপী অভিশপ্ত আত্মা বা আমাদের ভাষায় বদ জিনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কোনো মতে রাতটা কাটিয়ে পরদিন সকালে তাদের গন্তব্যে গিয়ে মাল কিনে সেগুলো নিয়ে আবার নেপালে ফিরে আসেন। তারপর দাদু প্রণয় ও বিনয়কে তাদের পাওনা মিটিয়ে দেন এবং বলেন 3 দিন পরে আবার সময় মতো তারা যেন চলে আসে। ওই দিন আবারও যাবেন মাল আনতে। ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু কে জানতো প্রণয় ও বিনয় তাদের ভাগ্যে কি লিখে রেখেছে। ঠিক 3 দিন পরে প্রণয় ও বিনয়ের জন্য দাদু অপেক্ষা করতে থাকেন। তারা আসলে তাদেরকে নিয়ে তিব্বত যাবেন। ওদিকে সময় পেরিয়ে যায়, কিন্তু ওরা আর আসে না। দাদু ওদেরকে খুঁজতে গেলেন। ওদের বাড়িতে গিয়ে দাদু জানতে পারেন ওরা 2 দিন হলো কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়েছে, তারপর তারা আর বাড়ি ফেরেনি। ওরা বাড়ি ফেরেনি শুনে দাদা বেশ চিন্তায় পড়ে গেলেন। তার কারণ হচ্ছে, দাদু জানতেন ওরা শুধু দাদুর সাথে কাজ করে, তাহলে কাজের কথা বলে ছেলে দুটো গেল কোথায়? দাদুর সন্দেহ হতে থাকে, তবে সেই গুহার কাছে গেল না তো? না না, এ হতে পারে না। এত করে নিষেধ করার পরে ওরা এই ভুল করবেই না। তখন প্রণয় ও বিনয়ের অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সর্বনাশ, প্রণয় ও বিনয় নিশ্চয়ই লোভে পড়েছে। তারপর দাদু সবকিছু খুলে বলেন। ইয়েতি দেখার পরে তারা রাস্তা পরিবর্তন করে গুহায় আশ্রয় নিয়েছেন, সেই ব্যাপারটা। দাদুর মুখে সবকিছু শুনে ওদের অভিভাবকরা বুঝতে পারেন প্রণয় ও বিনয় নিশ্চয়ই গুপ্তধনের লোভে সেই গুহার কাছে গেছে, আর সেখানে যেয়ে নিশ্চয়ই কোনো না কোনো বিপদে পড়েছে। তখন দাদু বলেন, আমাদের আর দেরি করা ঠিক হবে না, এক্ষুনি সেখানে যেতে হবে। তারপর দাদু প্রণয় ও বিনয়ের বাড়ির কিছু সদস্যকে নিয়ে বেরিয়ে পড়েন সেই গুহার উদ্দেশ্যে।
যত দ্রুত সম্ভব সেখানে যে এক মর্মান্তিক দৃশ্য দেখতে পান। ওনারা দেখেন সেই গুহার একদম মুখের কাছে পড়ে আছে প্রণয় ও বিনয়ের নিথর দেহ, আর তাদের পাশে পড়ে রয়েছে দুটো কাপড়ের ব্যাগ। মৃত্যুর কারণ শনাক্ত করতে গিয়ে ওদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওদের চোখ দুটো ছিল খোলা, আর সেই চোখ দেখে বোঝা যায় দুজনে ভয়ঙ্কর কিছু দেখে হার্ট অ্যাটাক করে মারা গেছে। পরবর্তীতে প্রণয় ও বিনয়ের মৃত্যুর জন্য দাদুকে ওদের পরিবারের লোকেরা দোষারোপ করতে থাকে। তবে একটা সময় সবাই বুঝতে পারে পরিস্থিতিতে পড়ে দাদু ওই গুহার ভেতরে আশ্রয় নিলেও তিনি বারবার ওদেরকে সতর্ক করেছিলেন ওই গুহার গভীরে প্রবেশ না করতে, কেননা দাদু এই ব্যাপারগুলো খুব ভালো করে জানতেন। প্রণয় ও বিনয়ের মৃত্যুর কারণ অর্থাৎ তাদের সাথে কি কি হয়েছিল সেটা অজানা থাকলেও একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে তাদের মৃত্যুর প্রধানতম কারণ হলো লোভ। কি এই গুহার রহস্য আসলে, আর কেন তার গভীরে গেলে বিপদ হয়? আমি আগেই বলেছি এই গুহার ভেতরে লামা সাধুরা বসে তন্ত্র মন্ত্র সাধনা করেন দীর্ঘ একটা সময় নিয়ে। তাছাড়া এই গুহাগুলো ওনাদের কাছে অনেক পবিত্র হয়ে থাকে। আপনি নিশ্চয় জানেন এরকম একটা গুহায় তিব্বতের রাজা সোসেনগাম্বু ও নেপালের এক রাজকুমারীর বিয়ের প্রথম কার্যক্রম হয়েছিল। তাহলে ভাবুন, একটি গুহার ভেতরে যদি রাজার বিয়ে হয় তাহলে সেই গুহার গুরুত্ব কতটুকু। বিয়ে ছাড়াও গুহার ভেতরে আরো অনেক ধর্মীয় কাজ হয়। পাশাপাশি প্রাচীন কাল থেকে তিব্বতের রাজা বাদশাহ থেকে শুরু করে আরো অনেকে তাদের গুরুত্বপূর্ণ নথি ও গুপ্তধন লুকিয়ে রাখতেন এই সকল প্রাচীন গুহার ভেতরে। আর এসব মহামূল্যবান সম্পদ ও জিনিস যাতে চুরি না হয় সেই জন্য গুরু শ্রেণীর লামা সাধুরা এই গুহার ভেতরে ভয়ঙ্কর ও শক্তিশালী কিছু জিনকে পাহারায় রাখতেন। এই ব্যাপারটা দাদু ভালো করে জানতেন। যখন দাদু ওদেরকে বারবার গুহার ভেতরে যেতে নিষেধ করছিলেন তখন ওরা বুঝতে পারে এই গুহার ভেতরে এমন কিছু লুকোনো আছে যা অমূল্য। সেই জন্য দাদু তাদেরকে এভাবে নিষেধ করছেন। ওরা তখন সেই গুপ্তধনের লোভে পড়ে যায় এবং তারপর ওদের এই ভয়ানক পরিণতি হয়। এটাই ছিল প্রথম ঘটনা। রাহুল আমাকে এই ঘটনাটি এবং এই গুহাটি কোথায় এই ব্যাপারে বললেও সঙ্গত কারণে আমি সেই জায়গার নাম ও গুহার বর্ণনা গোপন রাখলাম। এখন আমি রাহুলের বড় কাকার সাথে ঘটে যাওয়া আরও একটি ঘটনা রাহুলের মতো করে বর্ণনা করছি। এই ঘটনাটি আমার বড় কাকা সঞ্জিনের। আমার বড় কাকা বিয়ে করেন 1977 সালের দিকে। বিয়ের 4-5 বছর পার হয়ে যাওয়ার পরেও ওনাদের কোনো সন্তান হয়নি দেখে চারপাশ থেকে নানান কথা শুনতে পান। একটা সময় অতিষ্ঠ হয়ে আমার বড় কাকা ও কাকি একটা লামা সাধুর কাছে যেয়ে বলেন তাদের সেই দুঃখের কথা। সবকিছু শুনে সাধু বলেন, তোর বাচ্চা হতে পারে একটা উপায়ে, তবে এটা অনেক কঠিন একটা ব্যাপার। বড় কাকা জিজ্ঞেস করেন, কি উপায়? সাধু বলেন, কোনো এক পূর্ণিমার রাতে তুই যদি দৌলত পাহাড়ের চূড়ায় উঠে একটি পতাকা সেখানে পুঁতে তোর মনের ইচ্ছা প্রকাশ করিস, অর্থাৎ পিতা হওয়ার মনোকামনা করিস, তবে তুই পিতা হতে পারিস। এই কাজটা তোকে করতে হবে সূর্য অস্ত যাওয়ার পরে, আর ওই পাহাড় থেকে নেমে আসতে হবে সূর্য ওঠার আগে, যেটা তোর জন্য এত সহজ হবে না। বড় কাকা বললেন, এটা আমাকে পারতে হবে, যে করে হোক। তখন সাধু বলেন, তাহলে আগামী পূর্ণিমার রাতে চলে যা সেই পাহাড়ে, আর সেখানে যেয়ে তোর মনের ইচ্ছা প্রকাশ কর। তারপর সাধু বড় কাকাকে একটা গেরুয়া রঙের পতাকা দেন। সাধু বলেন, এই দৌলত পাহাড়টা হয়েছে মাউন্ট এভারেস্টের একদম কাছে, আর ওই পাহাড়ের আলাদা একটা নাম থাকলেও ওইখানকার স্থানীয় বাসিন্দারা সেটাকে দৌলত পাহাড় নামে চেনেন। সেখানে যে ধন সম্পদ আছে ব্যাপারটা এমন না। ওই পাহাড়ের বিশেষত্ব হলো, যদি কোনো ব্যক্তি পূর্ণিমার রাতে নির্দিষ্ট সময়ে ওই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে একটি গেরুয়া রঙের পতাকা পুঁতে তার মনের ইচ্ছা প্রকাশ করে, তবে সেটা নাকি ঘটে। এই যে চাওয়া পাওয়ার ব্যাপারটা, সেখানে অনেকে ধন সম্পদে চেয়েও নাকি পেয়েছেন বলে জানা যায়। মূলত এই কারণে ওই পাহাড়টাকে দৌলতের পাহাড় বলে।
আপনারা জেনে অবাক হবেন, পাহাড়ে চড়া অনেক অভিজ্ঞ এমনকি এভারেস্ট বিজয়ী ব্যক্তিরা ওই পাহাড়ে চড়তে ব্যর্থ হয়েছে আর অনেক বড় অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাছাড়া ওই পাহাড়টি এভারেস্টের তুলনায় অনেক ছোট, বর্তমানে সেটা নিষিদ্ধ পাহাড়ের ভেতরে একটি। যাই হোক, সাধুর কথা মতো বড় কাকা পরের পূর্ণিমার রাতে চলে যান সেই দৌলতের কাছে। ওই স্থানটি সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে হওয়ার কারণে সেখানে পরিষ্কার চাঁদের আলো থাকে, তাই সবকিছু একদম পরিষ্কার দেখা যায়, ফলে পথ চলতে কোনো অসুবিধা হয় না। যাই হোক, তিনি সূর্য ডোবার পরে ওই পাহাড়ে চড়তে শুরু করেন। অনেক চেষ্টা চালিয়ে মধ্যরাতে উনি সক্ষম হন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে। তারপর তিনি সাধুর শেখানো উপায়ে পতাকাটি সেখানে পুঁতে বাচ্চার জন্য প্রার্থনা ও কাকুতি মিনতি করতে থাকেন। প্রার্থনা শেষে উনি আবার নিচে নামতে থাকেন। এর বেশ কিছুক্ষণ পরে উনি নিচের দিকে থেকে একটা ভয়ঙ্কর কিছুর শব্দ শুনতে পান। তখন তিনি পাহাড়ের মাঝ বরাবর ছিলেন। শব্দের উৎস খুঁজতে গিয়ে উনি নিচে তাকিয়েছিলেন, আর তখন উনি দেখেন ওই দৌলত পাহাড়ের চারপাশে ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো দানব আকৃতির ইয়েতি। সেগুলোর আকার অনেক বড় হওয়াতে উনি অত উঁচু থেকেও স্পষ্ট দেখতে পান সেগুলোকে, আর তারা ওইভাবে শব্দ করেই যায়। এই দৃশ্য দেখে বড় কাকা ভীষণ ভয় পেয়ে যান এবং ওনার হাত পা কাঁপতে থাকে। বড় কাকা ইয়েতির গল্প শুনলেও বাস্তবে এর আগে তিনি কখনো এই ইয়েতিদের দেখেননি। বড় কাকা লক্ষ্য করেন সেখানে 4টি ইয়েতি আছে। হঠাৎ করে এতগুলো ইয়েতিকে একসঙ্গে দেখে তিনি ভয় পেয়ে যান। উনি তখন কি করবেন সেটা ভাবতে পারছেন না। সেখানেই দাঁড়িয়ে আছেন, আর ওদিক থেকে ইয়েতিগুলো পাহাড়ের নিচে ওইভাবে শব্দ করে করে ঘুরছে। বড় কাকা পড়ে যান ভীষণ বিপদে। এদিকে প্রাণের ভয়, অন্যদিকে সূর্য ওঠার আগে ওনাকে যে করেই হোক পাহাড় থেকে নামতে হবে, তা না হলে কোনো কাজ হবে না, বড় ক্ষতি হয়ে যাবে। বড় কাকা তখন উভয় সংকটে পড়েন। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর উনি সিদ্ধান্ত নেন যে করেই হোক নিচে নামবেন। তারপর তিনি ঈশ্বরের নাম নিয়ে নিচে নামতে থাকেন। সৌভাগ্যবশত কিছুক্ষণ নিচে নামার পরে উনি খেয়াল করেন ওই ইয়েতিগুলো হঠাৎ কোথায় যেন মিলিয়ে গেল। সেই যাত্রায় তিনি প্রাণে বেঁচে গেলেন। ধারণা করা হয় ওই ইয়েতিগুলো বড় কাকাকে ভয় দেখানোর জন্য শব্দ করে ওখান দিয়ে ঘোরাঘুরি করছিল, যাতে সে ভয় পায় এবং সেই পাহাড় থেকে চলে যায়, সময় মতো সেখান থেকে যেন নামতে পারে। যাই হোক, এই ঘটনার 1 মাস পরে উনি এক রাতে স্বপ্ন দেখেন একটি অবয়ব তাকে বলছে, তোদের 2 যমজ কন্যা সন্তান হবে, আমি তোদেরকে দেব, তবে তার জন্য একটি শর্ত আছে। স্বপ্নের ভেতর বড় কাকা জিজ্ঞেস করেন, কি সেই শর্ত? তখন সেই অবয়বটি বলে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার ঠিক 3য় দিন রাতে তোর 2টি বাচ্চা থেকে একটি বাচ্চাকে ওই দৌলতের পাহাড়ের নিচে রেখে আসতে হবে। শুধুমাত্র এই শর্তে তুই সন্তানের পিতা হতে পারবি। এখন তুই রাজি থাকলে বল, তুই রাজি না থাকলে হবি না, পিতা হবি না। বড় কাকা তখন নাকি স্বপ্নের ভেতরে রাজি হয়ে যান। একটি বাচ্চা সেখানে রেখে আসার জন্য তিনি সম্মতি দেন। যদিও কোনো পিতা সজ্ঞানে এমন কিছু করবে না বা করতে চাইবে না, তবে তিনি স্বপ্নের ভেতরে রাজি হয়ে গিয়েছিলেন। যাই হোক, এই স্বপ্নের পরে বছর ঘোরার আগে উনি সত্যি সত্যি যমজ কন্যা সন্তানের পিতা হন। পিতা হওয়ার আনন্দে তিনি অনেক খুশি হলেও ওনার ভেতরে একটি দুশ্চিন্তা ও ভয় কাজ করতে থাকে, যেটা তিনি স্বপ্নে দেখেছিলেন। ওনার সেই প্রতিশ্রুতি অনুযায়ী এখন আগামী 3য় রাতে ওনাকে একটি কন্যা সন্তান সেই পাহাড়ের কাছে রেখে আসতে হবে। এই বিষয়টা উনি যতবার ভাবছেন ততবার ওনার বুকের ভেতরটা যেন তীব্র জ্বালা করে উঠছে। এই বিষয়টা তিনি তখন বড় কাকির সাথে শেয়ার করেন। এটা শোনার সাথে সাথে বড় কাকি হাও মাও করে কেঁদে ওঠেন। তিনি কোনোভাবে রাজি না তার সন্তানকে পাহাড়ের ওখানে রেখে আসতে। ওদিকে স্ত্রীর কান্নাকাটি দেখে আর বড় কাকার নিজের মন থেকে সম্মতি না পাওয়ায় এক সময় কাকা সিদ্ধান্ত নেন উনি স্বপ্নে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। উনি করেনও তাই, কিন্তু কে জানতো ওনাদের ভাগ্যে কি লেখা আছে। বাচ্চা জন্ম নেওয়ার 4র্থ দিন রাতে বড় কাকা স্বপ্নে দেখেন সেই অবয়বটি আবারও তার স্বপ্নে এসে বলছে, তুই তোর ওয়াদা ভঙ্গ করেছিস, তুই আমাকে প্রতিশ্রুতি দিয়ে সেটা রাখতে পারিসনি। আমি তো চেয়েছিলাম তোর একটি সন্তান,
এখন তুই তোর দুটো সন্তানকে হারাবি। নিয়ে গেলাম ওদের। এই বলে স্বপ্নের ভেতরে স্পষ্টই তিনি দেখতে পান অবয়বটি বড় কাকার দুই সন্তানকে একসাথে গলা চেপে ধরে তাদেরকে কষ্ট দিচ্ছে। তখন বড় কাকা সেই স্বপ্নের ভেতর থেকে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং ব্যর্থ হন। স্বপ্নে এমন বীভৎস দৃশ্য দেখে কাকা একটা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়েন। ওদিকে কাকির ঘর থেকেও একটি চিৎকার ভেসে আসলো। তারপর বড় কাকা দৌড়ে চলে যান সেই আতুর ঘরে, যে ঘরে বড় কাকি ও বাচ্চা দুটো ছিল। ওখানে যে কাকা যে দৃশ্য দেখেন সেটা কোনো পিতা দেখে সহ্য করতে পারে না। উনি দেখেন তাদের পাশে থাকা যমজ বাচ্চা দুটোর গলা দিয়ে নাক দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে, আর গলায় আঙুলের চিহ্ন। মনে হচ্ছে তাদের বাচ্চা দুটোকে কেউ এইমাত্র গলা টিপে হত্যা করেছে। আর চাচি একটা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়েছেন, কেননা একটি স্বপ্ন কাকি দেখেছেন। আমার বড় কাকি স্বপ্নে দেখেছেন কোনো একটি অবয়ব তার স্বপ্নে এসে বলছে, তোর স্বামী আমার কাছে যে ওয়াদা করেছিল সেটা ভঙ্গ করেছে, এজন্য আমি তোর দুটো সন্তানকে নিয়ে গেলাম। এই বলে ওই অবয়বটি বাচ্চা দুটোর গলা চেপে ধরে, আর কাকি সেই স্বপ্নের ভেতরে তার বাচ্চাদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। তারপর উনিও চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে কাকা আসার আগে এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যায়। এই বলে রাহুল থামল। তারপর বেশ কিছুক্ষণ সে একদম নীরব হয়ে গেল। আমিও একটি দীর্ঘশ্বাস নিয়ে ওর চোখের দিকে তাকিয়ে দেখি ওর চোখ দুটো ছলছল করছে। এই ঘটনা সে নিজে প্রত্যক্ষ না করলেও এই ঘটনাটি আজও ওদের পরিবারের সবার মনে দাগ কেটে আছে। এই বেদনা কোনো অক্ষর দিয়ে লিখে বা কোনো সাহিত্যের ভিত্তিতে বোঝানো অসম্ভব। আমি ওর কাঁধে হাত রাখতে ও একটু অপ্রস্তুত হয়ে বলল, সরি। আমি বললাম, তোর বড় কাকার ঘটনাটা শুনে আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কি আর করার বল, ওনাদের ভাগ্যে ওটাই লেখা ছিল, এখন দুঃখ করে আর কি হবে। একথা শুনে রাহুল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ তুই ঠিকই বলছিস, দুঃখ করে লাভ কি, কিন্তু তুই তো জানিস না এরপরে আমার বড় কাকা, বড় কাকি ও পরিবারের কি হলো। আমি স্বার্থপরের মতো জিজ্ঞেস করলাম, কি হলো? কারণ আমি সেদিনই এই ঘটনার অবসান চেয়েছিলাম। আমার মনের ভেতরটা অশান্ত। যাই হোক, রাহুল বলছেন আবারও, এই ঘটনার পর আমাদের পুরো বাড়িতে শোকের ছায়া নেমে আসে। আমার বড় কাকা কাকি দুটো সন্তানকে হারিয়ে উন্মাদ হয়ে যান। আজও আমার বড় কাকা ও বড় কাকি নিঃসন্তান, এবং তারা জীবিত থাকলেও আর কখনোই স্বাভাবিক হতে পারবেন না। ওদিকে আমার দাদু ও দাদি ওদের ফুটফুটে দুটো নাতির এমন নির্মম পরিণতি দেখে সেদিনের পর থেকে আরও অসুস্থ হয়ে পড়েন, এবং 1 মাসের ভেতর সুস্থ হয়ে প্রথমে দাদি মৃত্যুবরণ করেন, এবং তার পরের দিন আমার দাদু অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। আমার বড় কাকার একটি ভুলের জন্য আমাদের পরিবার থেকে ঝরে যায় 4টি প্রাণ। এদিকে ভুল কেন বলছি জানিস? আমার ওই চাচাতো বোন দুটো মারা যাওয়ার পরে আমাদের বাড়িতে একজন লামা সাধুকে নিয়ে এসেছিল দাদু ও দাদির অসুস্থতা ও বড় কাকা কাকির পাগলামি ঠিক করার জন্য। তারপর তাকে সবকিছু খুলে বলা হয়। লামা সাধু বলেন, তোমার সন্তান যখন দৌলতের পাহাড়ে গিয়েছিল তখন সেখানে একটি খারাপ জিনের খপ্পরে পড়েছিল। ওই জিনটি কোনোভাবে জেনে যায় তোমার ছেলের যমজ বাচ্চা হবে। তখন সে স্বপ্নে এসে একটি সন্তান চাইতে থাকে। তোমার ছেলেও বোকার মতো রাজি হয়ে যায়। তোমার ছেলে কি জানে না জিন এই পরিণতি কত ভয়ঙ্কর দিকে নিয়ে যেতে পারে? সে যেহেতু প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিল, তখন ওই জিন তোমার নাতিদের হত্যা করার লাইসেন্স পেয়ে যায়। ওই দৌলতের পাহাড় হচ্ছে একটি পবিত্র জায়গা। ওখানে যে কেউ যদি মানত করে তবে সেটা সে পেতেও পারে। তার মানে এই না যে সেখানে কিছুর বিনিময়ে কিছু দেয়া হয়। এই বিষয়টা তোমার ছেলে বুঝতে পারেনি। কি আর করার, ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে। এখন তোমার ছেলে ও পুত্রবধূ, তাদেরকে ভালো করা সম্ভব নয়, কেননা তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এবং আঘাতপ্রাপ্ত হয়ে পাগল হয়ে গেছে। আর তোমরাও মানসিকভাবে ভেঙে পড়েছ। তোমাদেরও সুস্থ হওয়ার কোনো উপায় আমি দেখছি না। তবে তোমার নাতিদের হত্যা করার পরে ওই জিনের আর কোনো প্রভাব তোমাদের পরিবারের ওপরে থাকবে না।
আর যেটা করার দরকার ছিল সেটা আমি করে দিয়ে যাচ্ছি। তো এই ছিল ঘটনা শেষে রাহুল আমাকে প্রশ্ন করলো, কি বুঝলি? অনেক কিছু বুঝতে পারলাম, তবে সেই ইয়েতির রহস্যটা বুঝতে পারলাম না। তোকে আমি আগেই বলেছি, ইয়েতি হচ্ছে অভিশপ্ত আত্মা। আজ পর্যন্ত তাদেরকে যারা দেখেছে, হয় তারা মারা গেছে, না হলে কোনো না কোনো ক্ষতি হয়েছে। কিন্তু এই ঘটনার সাথে ইয়েতির কি সম্পর্ক? তবে শোন, ইয়েতি মূলত তারা যারা লামাদের অভিশাপে খারাপ আত্মা, যেটা তোদের ভাষায় বলে জিন, ওই জিন থেকে ইয়েতিতে পরিণত হয়। ওরা অভিশপ্ত আবার উপকারী। তোর কোনো বিপদ হলে বা তুই মুমূর্ষ অবস্থায় থাকলে ওরা তোর সামনে এসে দেখা দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই উপকারটা কি? উপকারটা হচ্ছে এমন একটা কিছু যার মাধ্যমে সতর্ক করা হয়, আর অপকার হচ্ছে ওরা অভিশপ্ত বলে ওদেরকে যে দেখে তার সর্বনাশ হয়। মূল ব্যাপারটা হচ্ছে আত্মাদের অভিশাপ দিয়ে ইয়েতিতে পরিণত করেন এই লামারা। আমি প্রশ্ন করলাম রাহুলকে, এই লামারা কেন এই অভিশপ্ত আত্মাদের অভিশাপ দিয়ে ইয়েতি বানিয়ে রেখেছে? এই প্রশ্নের উত্তর রাহুল আমাকে দেয়নি। সে বলল, আমাকে ক্ষমা করো বন্ধু, এটা অত্যন্ত গোপন একটি বিষয়, যেটা আমি জানি আবার অনেক কিছু জানি না। ঘটনা শেষে ইয়েতির বর্ণনা যেটা আমি পেয়েছি, সেটা কি আসলে সত্যি নাকি কোনো কাল্পনিক কাহিনী? এই ব্যাপারটা বিশ্বাস এবং অবিশ্বাস করাটা আসলে অনেক কঠিন। তবু আমি বিশ্বাস করি বলেই ঘটনাটি লিখে পাঠালাম। বাকিটা আপনাদের ব্যাপার। প্রচণ্ড গরম এবং কর্মব্যস্ততার জন্য ঘটনা লেখার আগ্রহ হারিয়ে ফেলেছি। তবে আপনাদের ও লিসেনারদের ভালোবাসার টানে হলেও আমাকে লিখতে হবে, ঘটনা সংগ্রহ করতে হবে। জানি না কতটা সাজিয়ে লিখতে পারলাম। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। মেহেদি হাসান, আপনাকে অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠিয়ে দেবার জন্য। আমি একটু বলি যে ইয়েতি নিয়ে আমরাও অনেক পড়াশোনা করেছি এবং আমি পেয়েছি অনেক জায়গাতে, এবং ইয়েতি নিয়ে অনেকেই, বেশিরভাগ মানুষই বলেন যে ইয়েতির ব্যাপারটা বেশ ভয়ঙ্কর। তবে এটা কাল্পনিক নাকি সত্যি, সেটা তো আসলে প্রমাণ করাটা খুবই দুরূহ কাজ, আমি নিজেও জানি না। তবে আমি যখন পড়েছি তখন আমার ভেতরে এক ধরনের শিহরণ তৈরি হয়েছে, এটা সত্যি। আর নেপাল আমার অনেক পছন্দের জায়গা। বহুবার বহু কারণেই আমাকে নেপালে যেতে হয়েছে, এবং এইখানে এই যে আমরা একটু আগে ইয়েতিনি যে ঘটনা শুনলাম, এটা আপনাদের কতটা বিশ্বাস হয় নাকি হয় না সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমার কাছে মনে হয় ওই যে উনি বলছেন অভিশপ্ত আত্মা, অনেকে তো এভাবেও বলেন যে অভিশপ্ত আত্মা বলে আসলে কিছু নেই, জিনকে আমরা অভিশপ্ত আত্মা ভাবি বা অভিশপ্ত আত্মা ভাবি। তো এক একটা জায়গায় আমরা যা দেখে ভয় পাই তার এক একটা নাম থাকতেই পারে, তাই না? এবং ইয়েতি কেমন সেটা আমি জানি না, তবে আপনাদের জানা থাকার কথা যে আমরা এই ধরনের প্রাণী বলুন বা এই ধরনের আকৃতির কোনো ভয়ঙ্কর কিছুর কথাই বলুন না কেন, এরকম ব্যাপারগুলো আমি বহুবার বহু জায়গায় পেয়েছি। যেমন জুজুর ঘটনা ধরেন, জুজুর ঘটনার মধ্যে যেই প্রাণী বা যে এন্টিটির বর্ণনা দেওয়া হয়েছে সেটা কি অনেকটাই ইয়েতির মতন নয়? কাছাকাছি হতে পারে। আবার ইয়েতির মতো ঠিক যেভাবে আমরা ইয়েতি নিয়ে বর্ণনা শুনি, সেই রকম কোনো প্রাণী বা অস্তিত্ব হয়তো পৃথিবীর অন্য কোনো প্রান্তে অন্য কেউ দেখে থাকতে পারেন, এবং তিনি সেটিকে ডেকেছেন অন্য কোনো নামে বা সেটার ব্যাখ্যা করেছেন অন্য কোনো নামে বা অন্য কোনো ভাবে, হতেই পারে। তো এগুলো খুবই কনফিউজিং ব্যাপার, এবং এই কনফিউশন সবসময়ই থাকবে। আমরা আমাদের খুব কাছের বা আপনজনের কাছে যখন কোনো কিছু শুনি তখন সেটা আমাদের বিশ্বাস করতে সমস্যা না হলেও, আমরা যাকে চিনি না জানি না তার কাছ থেকে কোনো ঘটনা শুনতে আমাদের ভেতরে একটা অস্বস্তি তৈরি হতেই পারে। এবং যিনি লিখছেন তিনিও বলছেন যে তিনি এই ব্যাপারটা নিয়ে কোনো দ্বন্দ্বে যেতে চাননি, কিন্তু তিনি বলেছেন যে তিনি সন্দিহান, তবে তিনি বিশ্বাস করেন বলেই এই ঘটনাটি লিখেছেন এবং আমাদের পাঠিয়েছেন। মেহেদি হাসান, আরও একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা এমন কিছু ঘটনায় যাব যে ঘটনাগুলো আপনারা হয়তো আগেও শুনেছেন বা কখনো শোনেননি বা বারবার শুনতে চাবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা এখন খুব দ্রুত সেই সমস্ত ঘটনায় যাই।
শুরু করা যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। প্রিয় রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আর যদি ভালো নাও থাকেন, মহান আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ মালিক যেন আপনাকে ভালো রাখেন। আমি নিয়মিত ভূত এফএম শুনি না, তবে গত 2-4 মাস পর্যন্ত ইউটিউবে আপনাদের স্টোরিগুলো শুনছি, বেশ ভালো লাগছে। এবং সাথে সাথে ভিকটিমদের জন্য মনের ভেতর খুব কষ্ট অনুভব করছি, কারণ আমি জানি কতটা নির্মমতা কাজ করে ভিকটিমদের সাথে। যাই হোক, আমি সঙ্গত কারণে আমার নাম বলতে চাইছি না, তবে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সৎ সদস্য। বর্তমানে আমি বরিশাল রেঞ্জের কোনো এক জেলায় কর্মরত আছি। আমার জীবনে রয়েছে 3টি ঘটনা, যার ভেতর থেকে আমি একটা শেয়ার করছি। সোজা ঘটনায় চলে আসি। প্রথমে আমার পারিবারিক বর্ণনায় আসি, নতুবা মানুষ কতটা হিংস্র হতে পারে তার পুরোপুরি আপনারা বুঝতে পারবেন না। আমার পরিবারের আমি একমাত্র পুত্র সন্তান। আমি ব্যতীত আমার আরও 2টি বোন আছে, যারা আমার বড়। আমার মা আমার চাকরির শুরুতেই মারা যান। বাবা মারা যান চাকরির 6 বছরের মাথায়। নিকটতম আত্মীয় বলতে কেউ নেই। 2 বোন আছেন তাদের পরিবার নিয়ে, তাদের কাছে সাহায্য সহানুভূতি মেলে না। আমি বিয়ে করি, আমার চাকরি যখন 3 বছর অতিক্রম করেছে, তখন যা ছিল আমার পছন্দের একটা মেয়েকে। তার জন্মস্থানের দূরত্ব আমার থানা থেকে আনুমানিক 30 কিলোমিটার। এখন ঘটনায় যাই। ঘটনা 1। আমি তখন ডিএমপি ঢাকায় কর্মরত। ডিএমপি থাকাকালীন আমি বিয়ে করি। বিয়ে করে কিছুদিন ভালোই কাটে, কারণ পরিবারে আমি, বাবা, আমার স্ত্রী, এই হলো সদস্য। সুখেই থাকার কথা। আমি যথারীতি কর্মস্থলে নিয়োজিত, কারণ আমার বাবা যেহেতু একা থাকে আর বয়স্ক, তাই প্রথম অবস্থায় আমার স্ত্রীকে গ্রামের বাড়িতেই রাখি। আমি কর্মস্থলে থাকাকালীন প্রায় 5 মাস পরে আমার স্ত্রীর বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ আসা শুরু করে। অভিযোগগুলো হলো, আমার স্ত্রী আমার বাবাকে যথাসময়ে খাবার দেয় না, সারাদিন বাসার দোতলায় উঠে থাকে আর একা একা কথা বলে, সে মোবাইল নিয়ে সারাদিন থাকে, তার পড়াশোনার স্থলে কিছুদিন পর পরে যেতে চায়, আরও অনেক আছে, নাই বললাম। অবশেষে আমার কাছে এসব কথা আসার পর আমাদের ভেতরে কিছুটা দ্বন্দ্ব দেখা যায়। আমি আমাদের পারিবারিক অশান্তির মিটমাট করার জন্য, তাকে নিয়ে থাকার জন্য ডিএমপি থেকে বরিশাল রেঞ্জে অনেক কষ্টে পোস্টিং করাই। আমি আপনাকে বুঝাতে পারবো না যে নিচু পদে কর্মচারীরা কতটা অবজ্ঞার শিকার হয় আমাদের পুলিশ বিভাগে। যাই হোক, একটা জেলায় পোস্টিং হয়। আমি তাকে নিয়ে পারিবারিক সমস্যা দূর করতে কর্মস্থলে বসবাস করা শুরু করি। কিন্তু আমার স্ত্রীর কাছে আসাটাই যে আমার জীবনের জন্য সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে তা আমি জানতাম না। ছোট করলাম রাসেল ভাই। আমার স্ত্রীর কিছু খারাপ কাজ আমার চোখে সরাসরি ধরা পড়ে। সে আমার দূরে থাকার কারণে একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। খারাপ বলতে যা বোঝায় তাই। আমি এসব কষ্টে মরে যাই অবস্থা, কারণ সে আমার অনেক পছন্দের একটা মানুষ ছিল। বলে রাখি, আমি আইটি বিষয়ে, কম্পিউটার রিলেটেড বিষয়ে খুব দক্ষ ছিলাম এবং আমার পুলিশ বিভাগের সফটওয়্যার রিলেটেড সিডিএমএস, পিআইএমএস, মামলা লেখা আরও অনেক কিছু সহ ফেসবুক হ্যাক করতে পারতাম।
আমার স্ত্রীর প্রতি নানা কৌতূহল থাকার কারণে আমি প্রথমবার কারো ফেসবুক হ্যাক করি। এই হ্যাক করাটাই আমার জীবনকে কষ্টের সমুদ্রে নিক্ষেপ করে। পরবর্তীতে হ্যাক করি যার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে আছে তারটা। আমি অনেক তথ্য সংগ্রহ করি, আর এসব তথ্য প্রমাণ সংগ্রহ করার পর আমি তার কলেজে যাতায়াতের প্রতি লক্ষ্য রাখি। তারপর হাতে নাতে ধরা পড়ে আমার কাছে। আমি যথারীতি আমার অবস্থান থেকে প্রতিবাদ জানাই আর বাসায় নিয়ে আসি। আসার পর তাকে দুটি থাপ্পড় মারি, কিন্তু আমার মনের ভেতর তার জন্য ক্ষমা বিষয়টা কাজ করছিল। জানতাম না আমার প্রতিবাদ করাটা আমার জীবনকে শেষ করে দেবে, মৃত্যুর মুখে নিয়ে যাবে। ঘটনা 2। আমার স্ত্রী রাগ করে আমার বাসা ত্যাগ করে তার বাবার বাড়ি চলে যায়। বলে রাখি, আমার স্ত্রীর ছিল 5 বোন। কেন বললাম তা আপনাদের কাছে পরে বলছি। আমি যথারীতি আমার স্ত্রীর বিষয়ে সবকিছু আমার স্ত্রীর বড় ভাইকে জানাই। তার কোনো প্রতিক্রিয়া আমি দেখতে পাই না, কিন্তু আমি যে আমার স্ত্রীকে দুটি থাপ্পড় মেরেছি সে বিষয়ে সে আমাকে অনেক হুমকি ধামকি দিতে থাকে। আমি অবাক হয়ে যাই। আমি মধ্যবিত্ত পরিবারের হওয়াতে চাকরির ভয়ে তর্কে না জড়িয়ে তার কথার কোনো উত্তর দেই না। আমি তার বোনদেরকে জানাই ও তাদের কাছে আমার স্ত্রীকে বাসায় ফিরিয়ে দেবার জন্য রিকোয়েস্ট করি। কিন্তু জানতাম কি ভয়ঙ্কর জীবন অপেক্ষা করছে আমার জন্য। আমার স্ত্রী ফিরে আসে। কয়েকদিন ভালোভাবে কাটছিল। একদিন অফিস থেকে ফিরে এসে আমার স্ত্রীকে বাসায় দেখতে না পেয়ে কল দেই। সে জানায় পাশের বাসায় ভাবির বাসায় আছে। আমি না ডেকে আমার কাছে বাসার আরও একটি চাবি থাকায় ঘরে প্রবেশ করি। যখন আমি আমার পোশাক খুলতে যাই তখন আমার পোশাকের পকেট থেকে 5 টাকার একটা কয়েন পড়ে যায়। কয়েনটা খাটের পায়ের কাছে গড়িয়ে গেলে আমি নিয়ে যখন আনতে যাই তখন সামান্য একটা লাল কাপড়ের টুকরো আমি আমার পায়ের কাছে দেখতে পাই। তখন আমার কোনো কৌতূহল হয়নি, কারণ ময়লা পড়ে থাকতে পারে ভেবে টাকা নিয়ে চলে যাই। যথারীতি চলছে আমাদের পারিবারিক জীবন। একদিন বিকেলে পুলিশ লাইন মাঠে ফুটবল খেলে যখন বাসায় একটু তাড়াতাড়ি আসি, এসেই যখন দরজা নক করি তখন প্রায় 9 মিনিট পরে আমার স্ত্রী এসে দরজা খুলে দিলে আমার রাগ হয়, কারণ আমি ভিজে দাঁড়িয়েছিলাম। আমি রুমে গিয়ে লক্ষ্য করি যে মরিচ পুড়ালে যেরকম ঝাঁঝালো গন্ধ আসে ঠিক তেমন গন্ধ আসছে। আমি ফ্রেশ হতে ওয়াশরুমে গেলে দেখতে পাই আমার স্ত্রী গ্যাসের চুলোতে সরিষা পুড়াচ্ছে। আমি জানতে চাই সরিষা দিয়ে কি করবে। আমার স্ত্রী আমাকে উত্তর দেয়, জানো তো কিছু সরিষা অনেক কাজে লাগে। এদিকে এমন ঘটনা ঘটতে থাকে প্রায় প্রতিদিন। ঘটনা 3। একদিন বাড়ি থেকে খবর আসে যে বাবা স্ট্রোক করেছে। আমি অফিস থেকে 11টার সময় বাসায় চলে আসি। আসার পর দেখি যে আমার প্রবেশের সাথে সাথে আমার স্ত্রী খুব অস্থির হয়ে পড়ে। আমি অস্থির হওয়ার কারণ ও বাড়ির বিষয়ে জানতে চাইলে সে বলে যে বাড়ির বিষয়ে সে কিছু জানে না। বলে রাখি, প্রায় 3 মাস বাবা আমাদের সুখের জন্য হোটেলে ও চাচাতো বোনের বাসায় খাবার খেত। বাবারা হয়তো এমনই হন। আমি যখন বাসায় আমি দেখি বিছানার ওপর সাদা কাপড় পরে আছে, তার ওপরে লাল একটা কলম পড়ে আছে। আমি 7-5 না ভেবে বাবার কথা বলে তাকে রেডি হতে বললে সে বলে, তুমি যাও, আমি যাব না। রাতে থাকবা কি করে? সে বলে যে পাশের বাসার ভাবির সাথে থাকবে। আমি কথা না বাড়িয়ে চলে যাই। বাবা স্ট্রোক জনিত কারণে প্যারালাইজড হয়ে যায়, খুব মানসিক কষ্টে পড়ে যায়। আমি হাসপাতালে রেখে চলে আসলে আমার ভেতরে এই প্রথম কোনো প্রবলেম দেখতে পারি। ততদিন পর্যন্ত সুস্থ ছিলাম যতদিন পর্যন্ত সাদা কাপড়ের ব্যবহার হয়নি। আমি খেতে পারতাম না। খেতে না পারায় আমার স্ত্রী আমাকে রাতে গরুর দুধ খেতে দিত। জানতাম না যে এটা তার যন্ত্রণা দেওয়ার নতুন কৌশল। আমার মনে হচ্ছে মাঝখানে কিছু অংশ একটু এলোমেলো হয়ে গেছে। দেখি পরবর্তী তার সমাধান আসে কিনা। ঘটনা চালিয়ে যাচ্ছি। আমি নামাজি ছিলাম, যার কারণে খুব একটা বেশি প্রভাব আমার উপরে পড়েনি। আমার মৃত মায়ের হয়তো দোয়া আমার সাথে কাজ করেছে। যাই হোক, আমি ঘটনাসমূহ বলি। তার এমন কর্মকাণ্ড আর আমার শারীরিক অবস্থার পরিবর্তন হতে থাকলে আমি ডাক্তার দেখাই। ডাক্তার বলে যে আপনার রক্তশূন্যতা দেখা দিয়েছে। আমি বুঝতে পারি যে আমি অসুস্থ। বলে রাখি রাসেল ভাই, আমি আমার স্ত্রীর সাথে থাকার
সমস্ত আগ্রহ হারিয়ে ফেলি। এটা তার কালো জাদুর প্রভাব। আমি ঔষধ ও খাবার দাবার খাই, কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমি নামাজ পড়তে পার্শ্ববর্তী এক মসজিদে যাই, আর হুজুরের সাথে দেখা হলে সে আমার সাথে আলাপচারিতা করতে থাকে, কারণ সে আমার ফুটবল খেলার প্রচুর ভক্ত ছিল। আমি ডিএমপির মূল একাদশে ফুটবল খেলেছি। আমার শরীরের এমন অবস্থা কেন জানতে চাইলে আমি হুজুরের কাছে সব কথা খুলে বলি। সে আমাকে বলে যে আপনি সময় করে সেই খাটের পায়ার লাল কাপড়টা আমার কাছে নিয়ে আসবেন। সাদা কাপড়ের কথা হুজুরের কাছে বলতে আমার মনে থাকে না। সুযোগ বুঝে স্ত্রী রান্না করার সময় আমি খাটের পায়ার থেকে বের করার চেষ্টা করি এবং সেই কাপড়টি পেতে সমর্থ হই। বলে রাখি যে লাল কাপড়টা ছিল আমার মাথা যেখানে আমি রাখি তার সোজাসুজি। আমি মাগরিবের পরে অফিসে যাই ও হুজুরকে সব কথা বলি। হুজুর এসে আমাকে যা বলেন তা শুনে আমি আকাশ থেকে পড়ি। তিনি আমাকে বলেন, আপনি কালো জাদুতে আক্রান্ত। আকাশ থেকে পড়ব না কেন? আমি কোনোদিন এগুলো বিশ্বাস করতাম না। হুজুর আমাকে বলেন যে আপনি এশার নামাজ পড়ে আমার সাথে বড় হুজুরের কাছে যাবেন। আমি স্যারকে বলে নামাজ না পড়ে অফিসের কাজ সেরে এশার পরে বের হই। হুজুরের কাছে যাই। হুজুর প্রায় 20 মিনিট পর আমার কাছে আসে এবং বলে, কি পুলিশ, ক্ষমতা খাটল না পুলিশের? আমি কিছুই বুঝি তার কথার। পরে সে আমাকে অজু করে আসতে বলে। আমি যথারীতি তাই করি। আমাকে মাদুরে বসিয়ে হুজুর কি যেন পড়ে জিন হাজির করেন। হাজির করার সময় দেখতে পাই যে তার টিনের ঘরের ওপর থেকে কে যেন মচর মচর করে হেঁটে ঘরে প্রবেশ করছে, আর দরজা খোলা ছিল। আমি বসা ছিলাম হুজুরের মুখোমুখি, কিন্তু কাউকে প্রবেশ করতে দেখিনি। কিন্তু হুজুরের কাছে এসে এসে খুব সুন্দরভাবে সালাম দেয়, তা আমি এবং সাজতাকা হুজুর স্পষ্ট শুনতে পাই। আমার কথা জানতে চাইলে সে জানায় আমার ওপর আমার স্ত্রীর 2 বোন কালো জাদু করেছে, আর কাজে সহায়তা করেছে আমার স্ত্রী। তাদের উদ্দেশ্য হচ্ছে আমার পরিবার থেকে আলাদাকরণ আর আমার স্ত্রীর বাধ্যকরণ। বলে রাখি, আমি সব ধরনের নির্যাতন এই ঘটনার 4 মাসে সহ্য করেছি, কিন্তু কোনো প্রতিবাদ করতাম না। অথচ তাদের কালো জাদুতে কিছুটা ভুল হওয়াতে আমার মৃত্যু হবে না, কিন্তু শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকবে। এই সব আমার হুজুর আমাকে জানান। আমাকে কোনো প্রশ্ন করতে বারণ করা ছিল, তাই আমি ভয়ে ভয়ে চোরের মতো কোনো কথা বলি না। এক পর্যায়ে হুজুর জিন সাহেবকে প্রশ্ন করেন আমাকে বাঁচানো যাবে কিনা। জিন বলে, হ্যাঁ বাঁচানো যাবে, তবে আমাকে কিছু কাজ করতে হবে। কাজগুলো হচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে, আমার স্ত্রীর দেয়া কিছু খাওয়া যাবে না, বালিশের ভেতর তুলার মধ্যে সাদা কাফনের কাপড় আছে তা খুলতে হবে, প্রতিদিন আমার স্ত্রীকে নামাজ পড়াতে হবে। কিন্তু আমি এ সকল কাজ কিভাবে করব ভাবতে থাকি। ভাবতে ভাবতে আমার ভাবনার উত্তর জিন দিয়ে দেয়। সে বলে, তুমি পারবে না আমি জানি, তবে তোমাকে আমরা সাহায্য করব। আমি বালিশ থেকে কাফনের কাপড় সরিয়ে ফেলব, আর খাবার সময় তুমি দম বন্ধ করে 2 বার বিসমিল্লাহ বলে খাবে। আমি তার কথা মতো সায় দিলে সে হুজুরের কাছে অনুমতি নিয়ে চলে যায়। বলে রাখি, আমার বাবা স্ট্রোক করার কারণে ভয়ে আমি তার কাছে বিষয়গুলো শেয়ার করিনি, কারণ যদি কোনোভাবে শোনে তাহলে মরেই যাবে। আমি ভয়ে তাকে বলি না, বোনদেরকেও না। আমি ধীরে ধীরে সুস্থ হতে থাকি, যা আমার স্ত্রী টের পায়, কিন্তু হুজুরের কথা মতো আমি কিছু বুঝতে দেইনি। ঘটনা 5। আমার অসুস্থ থাকাকালীন আমার স্ত্রী প্রায়ই কলেজে যেত। বলে রাখি, আমার স্ত্রীর কলেজ ছিল বিভাগীয় শহরে, তার মানে বরিশালের প্রপারে। আমি ছিলাম পাশের একটা জেলায়। আমি 4 মাস অসুস্থ থাকাকালীন অনেকবার সে গেছে আর পরের দিন এসেছে, কিন্তু অবাক করা বিষয়, আমি তাকে কিছুই বলতাম না আর জানতেও চাইতাম না, কারণ আপনারা তো বুঝতেই পারছেন। তবে আরও একটি বিষয়, আমাদের পুলিশ বিভাগটা একটা অন্যরকম বিভাগ। পানি নিচের দিকে যেমন গড়ায়, তেমনি আমরা যতই নিরপরাধ থাকি না কেন, ছোট কর্মচারী বলে আমাদের ওপরে অবিচার হয়েই থাকে, নির্যাতন হয়েই থাকে। আর বর্তমানে তো কোনো কথাই নেই। আমি কিছুটা সুস্থ বুঝতে পেরে আমার স্ত্রীর কার্যক্রম দেখে আমি মেজাজ হারিয়ে ফেলি। এতদিন বলিনি, কেন বলিনি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি সেই ছেলের সাথে মিশতে বারণ করেছিলাম।
সে মিশবে তার নাকি কোনো খারাপ সম্পর্ক নেই। আমি তাকে প্রথমবারের মতো গালাগাল করি এবং থাপ্পড় দিই। সে মেঝেতে পড়ে গেলে আমাকে বলে যে সে আমার চাকরি খাবে এবং আমাকে নাকি মেরেও ফেলবে। তার প্রথম কথাটা আমলে নেই, কিন্তু মেরে ফেলবে এই কথাটা আমি আমলে নেইনি, কারণ আমার স্ত্রী আমাকে মারবে তা আমার বিশ্বাস করতে কষ্ট হয়। আমি অফিসে চলে যাই। রাত 9টার পর অফিস শেষ করে বাসায় আসি এবং তখন দেখি আমার স্ত্রী বাসায় নেই। সাথে সাথে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে বারবার ফোন কেটে দিতে থাকে। রাত হবার কারণে সে কোথাও যায় না, তবে সে ওই মুহূর্তে আমার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের কাছে বিচার দিতে চলে যায়, যা আমি জানতাম না। আমার এক কলিগ আমাকে ফোন করে জানায়, আরও জানায় যে আমার স্ত্রীর গলায় কাটা দাগ এবং তাকে নাকি দা দিয়ে আমি জবাই করতে চেয়েছি। কিন্তু আল্লাহ সাক্ষী, আমি মাত্র একটা থাপ্পড় মেরেছিলাম। ও আমার গায়ে হাত তুলতে আসে বলে ধাক্কা দিয়ে আমি বাইরে চলে যাই। আমাকে রাত 10টার সময় চোর যেভাবে আমরা খুঁজি, সেভাবে আমাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজতে থাকে। আমি যথারীতি স্যারের কাছে হাজির হই। আমি গুরুত্বপূর্ণ একটা অফিসে নিয়োজিত থাকার কারণে আমাকে সবাই চিনত। আমাকে স্যার খুব বাজেভাবে বকা দিতে থাকে আর আমাকে এর পরিণতির কথা বলতে থাকে। আমি অপরাধ না করেও ক্ষমা চেয়ে চলে আসতে চাই, কিন্তু মেয়ে বলে যে আমি নাকি তাকে নিয়ে মেরে ফেলবো। সে ভাবির সাথে থাকতে চায় পাশের বাসার, এবং সে চলে যায়। আমি খুব ছোট হয়ে যাই কর্মস্থলে। আমি পরের দিন আমার অফিসের বসকে অবগত করি, কিন্তু কালো জাদুর বিষয়ে কিছু বলি না। বস আমাকে শান্ত থাকার কথা বলেন, আমি তাই থাকি। পরের দিন সকালে আমি পাশের বাসার ভাবির বাসায় তাকে আনতে গিয়ে দেখি আমার স্ত্রী সেই বাসায় নেই। সে খুব সকালে বাবার বাড়ি চলে যায়। এই শুরু হয় আমার জীবন শেষ করার চূড়ান্ত অধ্যায়। ঘটনা 6। আমার স্ত্রী বাড়ি যাওয়ার পরে তার বোন ও আমার স্ত্রী মিলে আমাকে ধুঁকে ধুঁকে মেরে ফেলতে জঘন্য কালো জাদু করে। 14 দিন পরে আমার স্ত্রী আমার কর্মস্থলের বাসায় আসে, নিচে নিচে চলে আসে। আমি খুশি হই এবং তাকে বলি যা হবার হয়ে গেছে, আমরা ভালোভাবে চলাফেরা করি। সে সায় দেয়, কোনো তর্ক করে না। আমি খুশি হই। 9 দিন ভালো করে চলতে থাকে। একদিন ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। আমি রক্ত পড়া দেখে খুবই অবাক হয়ে যাই। খুব মাথা ব্যথা অনুভব করি। সকাল 6:21 দিকে ঘটনা ঘটে। আমি সবসময় ঘড়ি পরে থাকতাম, তাই সময়গুলো আমার খুব ভালোভাবে মনে আছে। পরে নাক পরিষ্কার করে মাথায় তেল পানি দিয়ে শুয়ে থাকি, কারণ অফিস তো 9:30। যখন ব্যথায় ক্লান্ত হয়ে আমার চোখে ঘুম ঘুম অবস্থা, তখনই ঘটে আরেক কাহিনী। আমার পেটে প্রচুর ব্যথা ওঠে এবং আমার বারবার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। আমি বিছানাতেই বাথরুম করে দেই। বুঝতেই পারছেন আমার অবস্থা। আমি সাথে সাথে আমার কলিগদের এবং কিছু ব্যাচমেটকে খবর দেই। তারা দৌড়ে আসে, আমাকে পরিষ্কার করতে সহায়তা করে। আমি খুব কৃতজ্ঞ তাদের প্রতি। যাই হোক, আমি ফ্রেশ হবার পর যখন পোশাক পরব, তখন দেখি আমার পোশাকগুলো দিয়ে পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে। আমি ভাবলাম হয়তো রোদে না শুকানোর কারণে এমন স্যাঁতস্যাঁতে গন্ধ। আমি সেটা পরে অফিসে চলে যাই। তখন আমার স্যার বলেন, শরীর যেহেতু খারাপ, তাহলে ল্যাপটপে বসে কাজ করো। আমি রাজি হই, কিন্তু কেন যেন আমার মনে হলো আমি বাসা থেকে যেতে পারলেই ভালো লাগবে, তাই করলাম। যখন বাসা থেকে বের হলাম, তখন আমার মনে হলো আমি এক নতুন সূর্য দেখছি। কি যে শান্তি লাগছে। আর অফিসে যাবার পর কোনো সমস্যা, মাথা ব্যথা, পেট ব্যথা কিচ্ছু অনুভব করিনি। আমি অফিসে আসলে স্যার আমাকে বলে, সুস্থ আছো যখন, তাহলে সকালে এমন ভান করলা কেন? আমি তো অবাক। স্যার বলেন কি এগুলো? কলিগরা কি তাহলে আমার বিষয়ে কিছুই বলেনি? কারো ভালো কেউ নিতে পারে না। ওদের কাছে যখন জানতে চাই স্যারের কাছে বলেনি কেন, ওরা বলে কি বলবো স্যারের কাছে। আমি কষ্টে চুপ করে রইলাম। কাজ শেষ করে দুপুর 2:35 আসি। ঠিক খাবার খাবো, এই সময় আমার স্ত্রীকে ডাক দিলে সে বলে, সব বাড়া আছে, খেয়ে নাও। আমি তাই করি, খেতে থাকি। খাবারের শেষ পর্যায়ে দেখি অনেকগুলো ছোট ছোট চুল খাবারের ভেতরে। আমি আর না খেয়ে খাবার রেখে দিই, ঘুমোতে চলে যাই। ঘুমোতে যখন যাব, তখন মনে মনে ভাবি যে আমাদের বাচ্চা নেওয়া দরকার।
তাহলে মন মানসিকতার পরিবর্তন আসবে। আমি কথাটা প্রকাশ করি। আমার স্ত্রীর কাছে বলা মাত্রই সে বিচলিত হয়ে বলে, সময় হয় নাই, হলেই নেব। আমি কিছু না বলে চুপ করে শুয়ে থাকি। তখনই ঘুমের ভেতর অনুভব করি যে কেউ একজন আমার পায়ের বুড়ো আঙ্গুল ধরে টানছে। আমি লাফ দিয়ে উঠে দেখি কেউ নেই, আর আমার পাশে আমার স্ত্রী ঘুমিয়ে আছে। এই ঘটনার 17 দিনের মাথায় আমার স্ত্রী বাসা থেকে অযথা চলে যায়। আমার স্ত্রী বাসায় থাকাকালীন সময়ে এই একটা সমস্যায় লক্ষ্য করতাম যে কে যেন আমার পা ধরে টানে। কিন্তু আমার স্ত্রী চলে যাওয়ার পরে রাতের ঘটনা, রাত 2:25, মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়ি। কখন যে ঘুমিয়ে যায় আমি নিজেও জানি না। সেদিন ছিল শনিবার, রাত আনুমানিক 3:10। আমার কান সবসময় সজাগ থাকে, সেই জন্য আমি ওই সময় আওয়াজ পেতে থাকি যে আমার রান্নাঘরে 4 থেকে 5 জন মিলে কথা বলছে আর কি যেন খাবার খাচ্ছে। শব্দ শোনার পরে আমি উঠে বসি ও মোবাইল খুঁজতে থাকি। ঘুমের কারণে বুকের ওপর আমার মোবাইলটা পড়ে যায় আর খাপ খুলে যায়, যার কারণে কোথায় যেন বন্ধ হয়ে থাকে। আমি তো ভয়ে ফুলে 3 জন হয়ে গেছি। কি করব? চিৎকার দেব না 2 তলা থেকে লাফ দেব জানলা দিয়ে ভাবছি। তখনই দেখি আমার সামনে থেকে দেয়ালের দিকে একজন হেঁটে যায় এবং সেখানে হেলান দিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আর বাইরে কি কারণে যেন জোরে কুকুর ডাকতে শুরু করে। তা আমি বুঝতে পারি না কেন এমন ঘটছে। আমার এমন সাহস ছিল, যদি কেউ আমাকে গভীর রাতে নদী পার হতে বলতো তাও পারতাম, কিন্তু এখন দেখি আমি ভয়ে মারা যাচ্ছি। আমি জোরে জোরে আল্লাহ আল্লাহ বলতে থাকি এবং যত সূরা জানি আমি সব সূরা পড়তে থাকি। সেই মুহূর্তে আমার কাছে আসতো না কালো ছায়াগুলো, শুধু বিছানার চারপাশে ঘুরতে থাকে। সজ্ঞানে কতক্ষণ এভাবে ভয়ানক বিষয়গুলো দেখেছি। চারপাশে কুকুরের ডাক, ঘরের ভেতরে দৌড়ের শব্দ, ঘুটঘুটে অন্ধকার। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি যখন সুইচ বোর্ডের নিকটে যাই লাইট জ্বালাতে, দেখতে পাই আমার সামনে থেকে ছায়াময় 4 জনের একজন জোরে আমার বুকের ওপরে উঠে আঘাত করছে। আমি চিৎকার দিয়ে খাটের সাথে বাড়ি খাই। আমার বুকের ওপর আঘাত করার ফলে আমার নাক দিয়ে রক্ত পড়ছে এবং সেটা আমি অনুভব করতে পারি। আমি যখন পড়ে যাই তখন উপলব্ধি করি যে অন্য একজন আমার ডান পায়ের বুড়ো আঙুল ধরে টানছে আর কি যেন সব বলছে, বুঝতে পারছি না। সাথে সাথে আজানের শব্দ আমার কানে আসে এবং সেই শব্দ আসা মাত্র নিমিষেই সবকিছু উধাও হয়ে যায়। আমি ঘামিয়ে যাই আর কান্না করতে থাকি। কি করব ভাবতে ভাবতে একটা সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি আমার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ে আমার গায়ে থাকা স্যান্ডো গেঞ্জি ভিজে গেছে। আমি অফিস শেষে হুজুরের কাছে গেলে যেয়ে দেখি যে হুজুর তার মেয়ে জামাই বাড়িতে গেছে। মনে চাইছে তখনই জোরে কান্না করে দেই। কি করব ভাবতে ভাবতে শেষ আমি। তখন কল করি আমার স্ত্রীকে, তার কোনো সাড়া আমি পাই না। সাথে সাথে আমার এক মেয়ে বন্ধু তার কাছে ফোন দেই। মেয়ে বন্ধুটার সাথে আমি বড় 1 থেকে অনার্স 2nd ইয়ার পর্যন্ত পড়েছি, আর ওর বাবা একজন ব্রাহ্মণ। ওর কাছে সব কথা খুলে বলি। তখন ওর বাবার নাম্বার দিলে তার সাথে কথা বলি। সে বলে এই বিষয়গুলো সম্পর্কে তার কোনো জ্ঞান নেই এবং তিনি বলেন তুমি ভালো হুজুরের কাছে যাও। রাতে অফিস শেষ করে বাসায় নামাজ পড়ি। কোরআন শরীফ পড়তে পারতাম না, তাও আমার কাছে রাখি। সাথে রাখি আমার বাসায় থাকা দা আর আমার ব্যক্তিগত আত্মরক্ষার জন্য ব্যবহৃত একটি বার্মিজ গিয়ারওয়ালা চাকু, যার বর্তমান মূল্য 3200 টাকা। আমি যথারীতি শুয়ে পড়ি, কিন্তু ঘুম তো আসতে চায় না। দিন দিন না ঘুমাতে ঘুমাতে শরীর দুর্বল ও খাদ্যে অরুচি চলে আসছিল। রাত তখন 1:54। আমি রুমের মেঝেতে দৌড়ানোর শব্দ পাই আর উপলব্ধি করতে পারি দেয়ালের কাছে কে যেন আমাকে উঁকি দিয়ে দেখছে, কিন্তু আমার রুমে আসছে না। আমি টের পাই আমার সাথে থাকা চাকুটা হাতে নেই, আর অন্য হাতে মোবাইল লাইটটা আমি জ্বালিয়ে যা দেখতে পাই তা ছিল আমার জন্য আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর কিছু। আমি দেখতে পাই প্রায় শরীরবিহীন একটা মাথা, রক্ত পড়ছে, কিন্তু উকি মেরে সে আমাকে দেখছে। আমি কি করব, চিৎকার করব না কি করব ভাবতে ভাবতে কোরআন শরীফটা হাতে নেই আর চাকু তার দিকে ছুঁড়ে মারি। মাথাটার পাশ থেকে যে আমার আলনার কাঠের সাথে চাকুটা সোজা ঢুকে যায়। মাথাটা চাকুটার দিকে তাকায়। আমি দেখি সাথে সাথে জোরে জোরে আল্লাহু আকবার বলতে থাকি।
সেদিন দেখলাম যে মুসলিম হয়ে জন্ম নেওয়াটা আমাদের জন্য কতটা সার্থকতা। আমি কখন এমন করতে করতে ঘুমিয়ে পড়ি জানি না, কিন্তু ভোর হতেই দেখি যে আমার নাক দিয়ে আবারও রক্ত পড়ছে। এমনভাবে 13টা দিন আমার সাথে একই ঘটনা ঘটে এবং নাক দিয়ে রক্ত ঝরা বাড়তে থাকে। এত রক্ত যে আমি রক্ত শূন্য হয়ে পড়েছিলাম। স্ত্রীকে কল দেই, সে অনেক দিন পর ফোনটা রিসিভ করে। আমি রিসিভ করা মাত্রই মনের কষ্টে কেঁদে দিই আর বলি, আমাকে ছেড়ে থেকো না, তাহলে হয়তো আমি মারা যাব। আমার স্ত্রী উত্তর দেয়, যেমন কর্ম তেমনই তো হবে। উত্তর শুনে আমার আর কিছু বুঝতে বাকি ছিল না। ঘটনা 7, হুজুর তখনও আসেনি। বোনদেরকে জানাবো বলে সিদ্ধান্ত নেই। আমি ডিআইজি স্যারের অডিট থাকার কারণে কাজের চাপে সবকিছু ভুলে যাই, কারণ আমি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে ছিলাম। রাত দিন তার কাজ করতে থাকি। অপরদিকে আমার বোনকে জানাবো ঠিক করি। সেই দিন রাত আনুমানিক 11টার সময় বাসার তালা খুলতে পারছি না, কিন্তু নতুন তালা খুব সহজেই খুলে যেত। পরে অনেকক্ষণ বাদে খুলতে সমর্থ হই। ঘরে ঢোকা মাত্রই অদৃশ্যকে যেন আমার বুকের ওপরে জোরে লাথি মারে এমন উপলব্ধি হয়, আর আমি সোজা গিয়ে পড়ি জানালার গ্লাসের কাছে। আমার হাত কেটে যায়। আমি চিৎকার দেওয়া মাত্র ওপরের বাসা থেকে ভাবি দৌড়ে আসে তার সন্তানকে নিয়ে। দরজা খোলাই ছিল, আটকানোর সময় পাইনি, তার আগে আঘাত করা হয়েছে। ভাবি আসা মাত্রই কালো অবয়বটা সরে যায়। ভাবি জানতে চায়, ভাই কি হয়েছে? আমি বলি, ভাবি জানি না। আমি ছিটকে পড়ে যাই। সে আমাকে ধরে তুলে খাটের ওপরে বসায়। আমি তাকে চলে যেতে বলি, কারণ বাসায় আমি একা আর তিনি একজন মহিলা, তাই চলে যেতে বলি। সেও কথা মেনে নিয়ে চলে যায় আর বলে, ভাত দিয়ে যাব কিনা? আমি শুধু 1 গ্লাস পানি দেবার কথা বলি। সে দিয়ে চলে যায়। ঘটনার রাত আমার সাথে যা ঘটে, কি করে তার কষ্ট আপনাদেরকে বুঝাই। আমার চাকুটা আমি খুঁজে পাচ্ছি না। সেদিন রাত থেকেই শুরু হয় আমার প্রতি কালো ছায়ার নির্যাতন। নামাজ পড়তে পারি রক্তের কারণে। আমি কোরআন শরীফ এনে রাখবো, সেই মুহূর্তে আমাকে পুরো শূন্যে তুলে আঘাত করা হয়েছে। আমি খুব ব্যথা পাই আমার কোমরে। আর অন্য একজন কি যেন বলে, তাদের ভাষা আমি কখনো বুঝতে পারতাম না। অপর এক কালো ছায়া, তাকেও আমি ঠিক বুঝতে পারতাম না। এই প্রথম তার কথা আমি বুঝতে পেরেছি। তার কথা ছিল, এই তো এখনই তোকে মেরে ফেলতে পারি, এখনই মারছি না, যেন তোকে তিলে তিলে শেষ করতে পারি। আর কথাগুলো ছিল আমার স্ত্রীর কণ্ঠের। আমি ব্যথায় খুব কান্না করতে থাকি। আমি কিছুই করতে পারছি না। তখন সেই অবয়বটা বলে, তোর বোনকে জানাবি? তাহলে তোর বোনকে কালই হত্যা করব। তোর বোন তো লেকের পাড় থেকে আসা যাওয়া করে, তাই না? আমি শুনে প্রথম তাদের কথার উত্তর দেই। আমি বলি, কোনো দিন বলবো না, কিন্তু অপরাধ কি? আমার বলা মাত্রই আমার বুকের ওপর সজোরে আঘাত আসে। আবার রক্তে ভিজে যায় আমার বুকটা। আমি নাক চেপে রাখি। আমি মনে মনে বলি, কেন আমি মারা যাই না, জ্ঞান হারাই না? আমি কখন যে রক্ত পড়তে পড়তে ঘুমিয়ে যাই মেঝেতে জানি না। সকালে আমাকে সবাই হাসপাতালে নিয়ে যায়। আর সময় ছিল বেলা 3টা। আমার কলিগরা আমাকে বলে, যখন তোমাকে স্যার ফোন দিতে বলে তখন প্রায় 19 বার তোমাকে কল দিয়ে না পেয়ে তোমার বাসায় পাঠালে দেখতে পারি যে তুমি উপর হয়ে শুয়ে আছো আর তোমার বুকের নিচে থাকা রক্তগুলো বিড়াল চেটে চেটে খাচ্ছে। বিড়ালটা খুব কালো, এত কালো বিড়াল আমরা দেখিনি। বিড়ালের চোখটাও কালো। আমি দেখে সাথে সাথে দৌড়ে নিচে নেমে কল দেই। বলে রাখি, আমি রাতে দরজা লাগাতে পারিনি, সময় পাইনি। অন্য সবাই চলে আসে, আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমি কিছুটা সুস্থ হলে ডাক্তার আমাকে শরীরে রক্তে অনেক অভাব তাই বলে। আমার কেউ আপন ছিল না, তাই কারো কাছে না বলে আমি চুপ করে থাকি আর ডাক্তারের দেওয়া ঔষধপত্রগুলো খেতে থাকি। কলিগটা জানতে চায় কি হয়েছে। আমি বলি না তাদের কাছে, কারণ যদি ওইগুলো আমার বেশি ক্ষতি করে। তাই বলি, পড়ে যায় আর নাক ফেটে যায়। 3 দিন ঠিক থাকার পর হুজুরের খোঁজে বের হই। এবার একটা কথা বলি রাসেল ভাই, পুলিশের চাকরিটা
একটা অন্য ধরনের চাকরি। ছুটি ছাটা এখানে অনেক কষ্টকর। আমাদের দায়িত্বটাই এরকম। যাই হোক, আমি হুজুরকে পাই। সে আমাকে একদিন পর যেতে বলে, আর আমাকে দেখেই বলে, তোমাকে ওরা খুব কষ্ট দিবে, মারবে না। আমি হুজুরকে বলি, বাঁচতে চাই না। হুজুর বলে, কাল এসো এসার পর। বিরূপ প্রভাব পড়তে থাকে আমার ওপর। আমার অফিস থেকে অনেক কাজ জানার কারণে বের হতে পারছিলাম না। কথা মতো আমি একদিন পরে হুজুরের কাছে যাই। হুজুর বলে, বসো আর বলো, খাবে কিছু? না হুজুর। কয় বেলা খাওনি? হুজুর, 5 দিন পানি কলা আর রুটি ছাড়া কিচ্ছু খাইনি। আমি ভাত খাবো কয়টা? হুজুর শুনে কেঁদে দেয়। আমি 2 প্লেট ভাত কিভাবে খাই টের পাই না। হুজুর আমাকে শান্ত করে তারপরে বলে, বাবা, তুমি কি অপরাধ করেছো তোমার বউয়ের সাথে? আমি তাকে বলি সব কথা, পূর্বের কথা। হুজুর বলে, তোমার স্ত্রী তোমাকে আস্তে আস্তে শেষ করার জন্য আবার কালো জাদু করেছে। আমি তাকে বলি, হুজুর, কোন কারণে সে করবে? প্রথম কারণ তুমি তাকে মেরেছ, আর অন্য কারণ হলো তোমাকে সে নিজে থেকে ছাড়তে পারছে না। তাহলে তো কাবিনের টাকা পাবে না। বলে রাখি, আমার সম্পর্কের বিয়ে ছিল, তাই বিশ্বাস করে আমি আমার স্ত্রীকে 10 লক্ষ টাকার কাবিন করি। হুজুরের কথায় আসি। তারপর হুজুর বলে, তোমার বউ সেই ছেলের সাথে বর্তমানে বরিশালে আছে। সেই ছেলেও তোমার ওপর, তোমার ছবির ওপর কালো জাদু করছে। তারা দুইজনে তোমার উপরে কালো জাদু করছে। তোমার স্ত্রীর উদ্দেশ্য হলো তোমাকে তিলে তিলে মেরে ফেলা বা নির্যাতন করে টাকা নেয়া। সেই ছেলের উদ্দেশ্য তোমাকে মেরে ফেলা। হুজুর, আমি গরিব মানুষ, কোথায় পাবো এই টাকা? বাবার কাছে বলো। বাবা প্যারালাইজড, সে জানতে পারলে মরে যাবে। আমি কান্না করতে থাকি। আমি কি করব? শোনো, তুমি যেই কালো কাটা মাথা দেখলা, সেটা হলো ছেলেটার কালো জাদুর ফল। ও তোমাকে সেদিন মেরে ফেলতো যদি না তোমার কাছে সেদিন কোরআন শরীফ থাকতো। আর যাদের দৌড়ের শব্দ তুমি শুনেছ, তারা মূলত দৌড়ায় না। মোট 4টা জিন তোমার পেছনে ক্ষতি করার জন্য লাগিয়ে দেয়া হয়েছে। তারা তোমাকে মেরে ফেলতে চায়। একজন তোমাকে বাঁচিয়ে রাখতে চায়, তিল তিল করে মেরে ফেলতে চায়। এটা নিয়েই জিনদের মধ্যে আবার মতবিভেদ রয়েছে, এবং তাদের সেই তর্ক বিতর্ক বা তাদের সেই মারামারি, সেগুলো শব্দই তুমি পেয়েছ। কাটা মাথাটা সেদিন ওদের পরাস্ত করতে পারে আর তোমাকে হত্যা করতে চায়, কিন্তু বেঁচে যাও। আর 3 জন তোমাকে বুকে আঘাত করে যাতে তুমি ব্যথা পাও, রক্ত শেষ হয়ে মারা যাও। ছেলেটা তোমাকে কালো জাদু করতে তোমার বাসার সামনের মাটি, তোমার বাইরে রাখা জুতোর ময়লা মাখা মাটি, শ্মশানের পোড়া হাড়, মাথার খুলি তান্ত্রিক দ্বারা ব্যবহার করিয়েছে। আর তান্ত্রিক নির্দেশ প্রদান করে ছেড়ে দিয়েছে তোমাকে মেরে ফেলতে। আর তোমার বউ তোমার ওপরে খুব শক্তিশালী জিন চালনা করেছে। তারা চাইলে তোমাকে এখনই মেরে ফেলতে পারে, কিন্তু নির্দেশ অনুসারে তারা কাজ করবে। তোমার স্ত্রী যখন বাসায় আসে দ্বিতীয়বার বাবার বাড়ি থেকে, তখন যেই 17 দিনের মতো তোমার বাড়িতে ছিল, এই কয়দিন তারা তোমার ওপর কালো জাদু করেছে। তোমাকে বান মেরেছে, খুব ভয়ানক বান, যা আমি কাটাতে পারবো না। আর চেষ্টা করে যদি ব্যর্থ হই তাহলে তো রক্ষাই নেই। তোমার বউ তোমার গায়ের পুরনো জামা নিয়ে যায়, তোমার চুল নিয়ে যায়, একদামে গামছা কেনে, সিঁদুর কেনে, লাল ও সাদা কাপড় কেনে, হরিণের চামড়া কেনে, কাফনের কাপড় কেনে, বাচ্চাদের হাড় সংগ্রহ করে, অনেক কিছু, যা দ্বারা তোমার স্ত্রী এবং তার বোনেরা তোমার প্রতি কালো জাদু করেছে। আর অনেক টাকার দ্বারা তারা এই কাজটি করিয়েছে। আমি নীরব পাথর হয়ে কথা শুনতে থাকি, আর চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে। এ কাকে ভালোবাসলাম আমি? দিনের পর দিন আমি শেষ হতে থাকি এমন ভালোবাসার মানুষের কাছে। ভাবতে ভাবতে হুজুর কি বলে তার কিছুই মাথায় ঢোকে না। হুজুর আমাকে একদিন পর আসতে বলেন। আমি রাত 8টার দিকে তার নিকটে যাই। সে আমাকে একটা মাদুরের ওপরে বসতে বলে, সাথে আরো 2-3 জন ছিল। হুজুর বলে, ভয় পাবে না, তোমার সামনে যে আসবে সেই জিনটা তোমাকে মেরে ফেলতে চায়। আমি বলি, ঠিক আছে। তারপর হুজুর আমার গায়ে সরিষার তেল মাখান এবং কি যেন পরে ধোয়া তৈরি করেন।
আমি সহ সবাই তার কিছুক্ষণ পরেই দেখতে পাই হুজুরের টিনের চালা ভেঙে একটা কালো ছায়া প্রবেশ করছে, আর তার একটু পরেই আরও একজন হুজুর গোছের সুন্দর একজন প্রবেশ করে। হুজুর খারাপ জিনটাকে প্রশ্ন করেন, তোমার কি ক্ষতি করেছে এই ছেলে যে তোমরা তাকে মারতে চাও? খারাপ জিনটা উত্তর দেয়, আমি তাকে মারতে চাই না, তবে প্রতিদিন আমাকে নির্যাতন করা হয় যাতে তাকে মেরে ফেলি। আমি আমার স্থানে প্রবেশ করি, তাই নিজেকে বাঁচাতে হলেও ওকে আমাকে মারতে হবে। কণ্ঠটা একবারে বয়স্ক বৃদ্ধের মতো। হুজুর বলে, তোমার জন্য কি করলে তুমি ওকে ছেড়ে দেবে? সে বলল, আমি দুর্গাসাগর নামক এক স্থানে থাকি। অনেক দিন পর্যন্ত বন্দি অবস্থায় আমি এখানে ছিলাম এবং মুক্তি পেতে শর্তে রাজি হই। আমি রাজি হওয়া মাত্র আমাকে ছেড়ে দেয়। আমি দূরে চলে যাব ওকে মেরে, এই জন্য এই ছেলেকে মারতে আসি, কিন্তু অন্যদের জন্য পারি না। তখন হুজুর বলে যে, আমি তোমাকে চাইলে বন্দি করতে পারি, তা আমি করব না। তোমাকে যেতে দিতে এবং নির্যাতন থেকে বাঁচাতে পারি যদি তুমি এই ছেলেকে মেরে না ফেলো। জিনটা রাজি হয়। তখনই সুন্দর গোছের হুজুর বলে, সে কি বলে আমি বুঝি না। হুজুর যা উত্তর দেয় আমি তাই বলছি। হুজুর সেই সুন্দর হুজুরকে নির্দেশ করে বলে তাকে যেন খুব সুন্দর এক জোড়া কবুতর দেয়া হয়, আর পানি দ্বারা ওর সমস্ত স্থান মানে আটকানোর স্থান পবিত্র মাটি ও পানি দ্বারা পরিষ্কার করা হয়। আর আমাকে বলে দেয়া হয় একদমে ছাগল কিনে পশ্চিমে ছেড়ে দিয়ে আসতে। তারপর জিনটা কোথায় যেন চলে যায়, আর ভালোভাবেই চলে যায়। শেষ হলো আমাদের প্রথম জিনের পালা। হুজুর শেষ করে ক্লান্ত হয়ে পড়েন আর আমাকে বিদায় দিয়ে বলেন, তাবিজ রাখো, শরীর বন্ধ করে দিলাম, কিছুদিন ভালো থাকবে। ওদের তিনজনের হাত থেকে আমি বাঁচাতে পারবো বলে আমার মনে হয় না, তবে আল্লাহর ওপর ভরসা রাখো, সে সর্বশক্তিমান ক্ষমতাবান। আমাকে হুজুর নির্দেশনা দেন যে নামাজ যেন আমি পড়ি। ঘরের প্রধান দরজার নিচে কাঠ খোদাই করা তাবিজ বের করতে, আমার পুলিশি শুয়ের ভেতর সেলাই করা লাল একটি সুতো আছে, যে সুতোটি আমার স্ত্রী আমাকে সেলাই করে দিয়েছে, সেটা পানিতে ফেলে দিতে। আর গোসল যেখানে করি তার ময়লা যেখান দিয়ে যায় তার স্টিলের কাভারের নিচে তাবিজ ঝুলানো আছে, সেটাতে আগুন দিয়ে দিতে। আমার ল্যাপটপের ভেতরে সাদা কাগজ মুড়িয়ে রাখা হয়েছে, সেটা বের করতে। আর আমার রক্তে যা মিশে আছে তা বের করা যাবে না, তাই তিল তিল করে রক্ত শূন্য হয়ে আমি মারা যাব। রাসেল ভাই, আমার দান করা রক্তে হয়তো বেঁচে আছে প্রায় 21টা মানুষ, কিন্তু কি নির্মম পরিহাস, আজ আমি রক্ত শূন্যতায় প্রতিদিন মারা যাচ্ছি। প্রতিদিন আমাকে আঘাত করা হয় আর নাক থেকে রক্ত গড়িয়ে পড়ে। বুকের পাঁজর আঘাতে ভেঙে যেতে চায়, কিন্তু ভাঙে না। ঘটনা 8। আপন বলতে শুধু বাবা, সেও কিছুদিন পরে মারা যান। আমি তখন পৃথিবীতে একেবারে একা, কোনো নিকট আত্মীয় নেই। বোনরা পরিবার নিয়ে আছে, তাদের কথাও আমার ভাবতে হয় ছোট হওয়ার পরও। অনেক কষ্টে ছোট হয়ে আমি আমার স্ত্রীকে আমার সাথে দেখা করার জন্য রাজি করাই। একদম একা, সে আসেও কোনো এক স্থানে আমার সাথে দেখা করতে। আমি আমার কষ্টের চোখের পানি আটকাতে পারিনি। তার পাটা জড়িয়ে ধরে আমি তাকে বলি, কি আমার অপরাধ? সে কোনো অনুশোচনা না করে বলে, তুই কোনোদিন বুঝতে পারবি না, যা হবার হবে। আমি শান্ত হয়ে নিরুপায় হয়ে জানতে চাই, কি হলে আমাকে মুক্তি দেবে তোমরা? আমার স্ত্রী বলে, আমার কাবিনের টাকা দে, তাহলেই মুক্তি পাবি। আমি তাকে বলি, কোথা থেকে এই টাকা আমি দেব? তখন সে বলে, বাঁচতে হলে দে, নতুবা যা কিছু ঘটবে সেটা তোর ব্যাপার। তখন সে চলে যায়, আর আমার বিভাগের কোনো এক পুলিশের বুদ্ধি নিয়ে আমার বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ করে এবং ডিআইজি বরিশাল মহোদয়ের কাছেও সে অভিযোগ যায়। আমার বিরুদ্ধে বিভাগীয় মামলার চার্জ গঠন করা হয়। আমি সাময়িকভাবে বরখাস্ত হই। 2 বার আত্মহত্যা করতে গেছি, কিন্তু পারিনি, সেই খারাপ জিনদের কারণে। ওরা বলে, তুই মরতেও পারবি না। আমি মৃত্যুর দিকে দিন দিন এগিয়ে যাচ্ছি, হয়তো মরে যাব কিছুদিনের ভেতর, টাকা দিতে না পারলে। এই ছিল আমার কাহিনী। আমি
100 ছেলেদের ভেতরে খুব স্মার্ট ও সুন্দর ও ফিট ছিলাম, যা আপনি না দেখলে বিশ্বাস করবেন না। আমি সবার চোখে পড়ার মতো একটা ছেলে ছিলাম। বর্তমানে আমি শুকিয়ে কাঠ হয়ে গেছি, একটা জীবন্ত লাশ। আমি চাকরির 3 বছরের মাথায় বাংলাদেশের প্রচলিত সব পেনাল কোডের সকল ধারা মুখস্থ করে বলতে পারি, কিন্তু আমার সাথে ঘটতে থাকা ঘটনার কারণে সব স্মৃতি আমার মুছে যায়। আমি ভুলে যাই কম্পিউটারে পারা সব কাজ। খুবই কষ্ট নিয়ে লিখলাম। ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যদি মারা যাই তাহলে অন্তত ক্ষমা নিয়ে মরতে পারবো। এই বলে তিনি শেষ করেছেন তার কথা। তারপরে লিখেছেন, বিশেষ দ্রষ্টব্য, আমার ছবি আপনাকে দেখার জন্য দিলাম, তাহলে আপনি অন্তত বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন যে কি হচ্ছে আমার সাথে। আমার আপনার কাছে দাবি, আপনি শেয়ার বা কাউকে দেখাবেন না। ছবিটার কথা বলছেন নিশ্চয়ই, স্টাফদেরও না, তাহলে পুলিশ কর্তৃক আমি ঝামেলায় জড়িয়ে পড়তে পারি। তাই শান্তিমতো একটু মরতে চাই। আমি কারো ঝামেলা করতে চাই না। 100% সত্যি ঘটনার সময় হলে আর বেঁচে থাকলে নাকের যে রক্ত বা আমার যা যা শারীরিক অসুবিধা সেগুলো আস্তে আস্তে জানাবো। প্রকাশ করার আগে আমাকে একটা মেল করলে খুশি হব, তাহলে আপনার কণ্ঠটা শুনতে পারবো। আপনার একান্ত অনুগত ছোট ভাই। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। হ্যালো ডিয়ার লিসেনার, আশা করি আপনাদের এই ইমেল এপিসোডটা অনেক ভালো লেগেছে। যদি এই ইমেল এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।